থাকে সেই কেসগুলো আমি বলার চেষ্টা করব, এবং এই কেসগুলো এত কমন, সব জায়গায় তোমরা সবাই এই কেসগুলোই দেখো, এরাও বলো, ইসলামিয়া বলো বা অন্য যে কোনো ইনস্টিটিউট। আমরা একদম প্রিলিমিনারি থেকে শুরু করি। ধরো এই একটা কেস তোমাকে আমি দেখতে বললাম, প্রথমে তো আর এই মানে এফএফএ থাকবে না, এফএফএটা আমি সাথে দিছি, তুমি একটু তোমাকে শুধু এইটা দেখতে পাচ্ছ। তোমরা কি কেউ একটু জাস্ট পজিটিভ ফাইন্ডিং গুলো তুমি ডাইরেক্ট অপথলমোস্কোপ দিয়ে দেখবা। তুমি প্রথমে অবশ্যই আলোটাকে স্যারকে দেখাবা যে ইউ আর চেকিং দ্য ডাইরেক্ট অপথলমোস্কোপ, দেন you are checking with class 4 diopter that is there any lental opacity, is there any media opacity, সেটা দেখে তুমি পেশেন্টকে বললা দূরে একটা মার্কার পয়েন্ট যে এখানে আপনি তাকান, আমি আপনার চোখটা একটু এক্সামিন করব, আমি অমুক ডাক্তার, এগুলো তো তোমরা জানো, সবগুলো একটুখানি বলতে হবে। তারপরে তুমি দেখতে শুরু করলা এবং পেশেন্টকে প্রথমে ডিস্ক এবং ম্যাকুলা দেখে মানে ডিস্কের দিকে দেখে তারপরে ডাইনে বাঁয়ে উপরে নিচে তাকাতে বললা। ডাইনে উপরে তাকান, নিচে উপরে তাকান, সরি ডাইনে উপরে, ডাইনে নিচে, ডাইনে বামে, নিচে বামে, এরকম দেখে তারপরে ম্যাকুলা দেখলাম। সো খুব দ্রুততার সঙ্গেই যতটুকু পারা যায় চেষ্টা করবা। এই কেসটা এখানে তুমি কি দেখতে পাচ্ছ, যে কেউ একটু ভলান্টিয়ার করো। আমি এফএফএটা সাথে দিয়ে দিছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে এটা তো ডাইরেক্ট পেশেন্ট না, এটা তোমরা এটা দেখে একটু বলো যে কি পাচ্ছ এখানে। কেউ কিছু বলে না কেন? এখানে কিছু বলো কি কি স্যার আমরা this is the color fundus photography of right eye. বলো বলো। Color fundus তুমি মনে করো যে তুমি শর্ট কেস দিচ্ছ, পেশেন্ট দেখে এটা পাইছো, তুমি কি কি বলবো স্যারকে? তো হোয়াট আর ইউর ফাইন্ডিং? ওকে স্যার জিজ্ঞাসা করবে, আইদার জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, অথবা জিজ্ঞাসা করবে হোয়াট আর ইউর ফাইন্ডিংস। তুমি কি জিজ্ঞাসা করলো সেই হিসেবে বলবা। আই হ্যাভ আস্কড ইউ হোয়াট আর ইউর ফাইন্ডিংস, কি বলবা? Sir, there are microaneurysm present in along the upper superior arcade beside the blood vessels. Regional hemorrhage is present. Few exudate is present. Okay. So আমি যদি বলি, আমি বলবো স্যার ডিস্ক ইজ নরমাল, ব্লাড ভেসেলস ইজ a bit engorged in caliber, and দেখো তুমি আর্টেরিওলার অ্যাটিনিউশন কিন্তু এখানে আছে, আর্টারি কিন্তু এত চমৎকার ভাবে কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, এটাও কিন্তু একটা পজিটিভ ফাইন্ডিং। সো একটু বলে তারপরে বলবো আই ক্যান সি সাম microaneurysms in the macular area with some hard exudates in the supratemporal arcade. So what is your diagnosis? স্যার পরের প্রশ্নটা করবেন, তখন তুমি বলবা স্যার this may be a case of mild non-proliferative diabetic retinopathy. Whatever your DD, কি DD হবে, এই কটা কোশ্চেনই কিন্তু হবে শর্ট কেসে। So what are your findings, what are your diagnosis, and what are the DD? DD কি বলবা এখানে? এনপিডিআর এর DD কি বলবা? ওই তুমি একটা সুপ্রাটেম্পোরাল ব্রাঞ্চোডিনাল ভেইন অক্লুশন, ইট ক্যান বি এ ব্রাঞ্চোডিনাল ভেইন অক্লুশন, এটুকু বলেই চুপ থাকবা, আর কিছু বলবা না। তারা অত কিছু শুনতে চান না, তখন অত কিছু শোনার সময় থাকে না। একটা ডিডি এনাফ, খুব বেশি হলে দুটো ডিডি, কিন্তু এখানে তো দুটো ডিডি বলার কিছু নাই, অ্যাজ বিকজ মানে আর্টেরিয়াল অ্যাটিনিউশন আছে, কিছু এক্সুডেট আছে, তুমি এটা ব্রাঞ্চোডিনাল ভেইন অক্লুশনের দিকে নিয়ে যেতে পারো, তাই না? তো তখন তোমাকে প্রশ্ন করবে হোয়াট ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু, তুমি বলবে এফএফএ করব। তারপরে যদি এরকম একটা কিছু কোশ্চেন আসে, আমি জাস্ট একটা রিক্যাপিচুলেশন তোমাদের জন্য, যে যদি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস হয় তাহলে এই প্রেভেলেন্স অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি 4 to 5 ইয়ার্সে 0%, কিন্তু 5 to 10 ইয়ার্সে সেটা 50%, and 10 to 15 years around 100% পেশেন্টের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসের কোনো না কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে। আর যদি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস হয় তাহলে অ্যারাউন্ড 11 ইয়ার্সে 25% মনে রাখবা, এটা 45% মনে রাখবা, আর মোর দেন 16 ইয়ার্সে 60% of the patients any stage of non-proliferative or proliferative any stage of diabetic retinopathy is in, this is the prevalence of diabetic retinopathy in our population. Okay,
তারপরে স্যাররা অনেক সময় কোনো কোশ্চেন করতে পারে, হোয়াট আর দ্য ফাইন্ডিংস অফ মাইল্ড এনপিডিআর, ইউ নো মাচ বেটার, microaneurysm, intrarenal hemorrhage, heart indicators, macular edema, and foveal avascular zone abnormalities. So, moderate to severe NPDR কি তোমরা সব জানো, এগুলি আমি বলবো না, জাস্ট রিক্যাপিচুলেশন, তোমরা এগুলি সব কিছু জানো যে intraretinal hemorrhage, mild to moderate in 4 quadrants, এবার এটা সিভিয়ার এবং ভেরি সিভিয়ার কিভাবে পার্থক্য করি তাও তোমরা জানো। প্রোগ্রেশন অফ এনপিডিআর টু পিডিআর, এগুলি কিন্তু আমি আরেকদিন বলছি তোমাদেরকে যে দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর স্পেশালি ফর মাই community ophthalmology MS students. They have to know these things, that what is the community ophthalmic study, that Wisconsin epidemiology study 1994, even though this is prevalent in this era also. Mild NPDR 1 year 1%, 5 year 15%. Moderate NPDR তাদের PDR হবে কত পার্সেন্ট? 3%। এখানে 27 যদি মনে না থাকে 25 মনে রাখবা। আমি মনে রাখি এরকম 1, 3, 15 আর 75, আর এখানে 15, 25, 55, এইভাবে আমি মনে রাখি, মনে আরবিট্রারিলি এতটুকু মনে রাখি। তোমার একদম পারফেক্টলি বলতে হবে তা নয়, স্যারদের তার অত মনে থাকবে না, কিন্তু মাইল্ড, মডারেট, সিভিয়ার এনপিডিআর এবং ভেরি সিভিয়ার এনপিডিআর তাদের কত পার্সেন্ট 5 বছরের মধ্যে পিডিআর হয়, ইউ সি 1 ইয়ারের মধ্যে 70% অফ ভেরি সিভিয়ার এনপিডিআর তাদের পিডিআর হয়ে যাচ্ছে। ওকে, শর্ট কেসে এর থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা নাই। তো ভেরি সিভিয়ার এনপিডিআর তুমি জানো, ইন্ট্রারেটিনাল হেমোরেজ যদি সিভিয়ার হয় ইন 4 কোয়াড্রেন্টস, ভেনাস ব্লিডিং এন্ড লুপিং ইন 2 কোয়াড্রেন্ট, ইরমা ইন 1 কোয়াড্রেন্ট, এর যে কোনো দুটো থাকলে ভেরি সিভিয়ার এনপিডিআর। এবার ইউ সি আগের কেসটাতে আমরা মাইল্ড এনপিডিআর বা মডারেট এনপিডিআর বলতে পারতাম, এই কেসটাকে আমি সিভিয়ার এনপিডিআর বলতে চাচ্ছি। কেন বলতে চাচ্ছি? ইউ সি 4 কোয়াড্রেন্টস এই হেমোরেজ, আমি এখানে তো সব কোয়াড্রেন্ট তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আছে, এখানে আছে, এখানে আছে, এদিকেও আছে, এখানে একটা সফট এনপিডিআর আছে। সো এবং এখানে দেখো একটা ভেনাস ব্লিডিং আছে। সো আমি এটাকে সিভিয়ার এনপিডিআর বলতে চাই, যেটা এফএবি করে দেখাইছি। দেখো এখানে কিন্তু কোনো hyperfluorescence due to leakage নাই। So this is a case of edema. This is an edema. So this is a case of severe NPDR. This is an edema. Clear সবার কাছে? Any question? তোমরা কিন্তু যে কোনো সময় আমাকে, এটা কিন্তু একটা ইনফর্মাল ক্লাস, প্লিজ আস্ক মি এনি কোশ্চেন whenever you want to ask. ঠিক আছে, আমি একটু ফাস্ট যাচ্ছি ইচ্ছাকৃতভাবে, যাতে সবগুলি শর্ট কেসে একটু কভার করতে পারি। তোমরা কিন্তু তার মাঝেও আমাকে স্টপ করে দেবা। স্যার, হ্যাঁ স্যার ইরমাটা একটু ভালোভাবে দেখান এখানে স্যার। এই যে এটা এই যে ভেনাস একটা ইয়ে দেখতে পাচ্ছ তোমরা, দিস ইজ ইরমা, একদম এই পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে আমার এই আরোটা কি দেখা যায় জানি না আমি। এখানে দেখো এই এফএফএ তে এই যে জালের মতো ছড়ায় আছে, হ্যাঁ, কিন্তু এখান থেকে কোনো লিকেজ নাই। লিকেজ নাই মানে এটা এনপিই না, আমার খালি চোখে কিন্তু দেখে এটা এনপিই মনে হচ্ছে, কিন্তু এখানে দেখি যে নো, देयर इज नो एनपीई। সো দিস ইজ ডেফিনিট that this is a case of edema. So I have told it this is a case of severe NPDR. আর স্যার ইরমার উপরেই কি ভেনাস লুপিংটা? Yes, ইরমার উপরে নো, ভেনাস ব্লিডিং ওইটা, আর এইটা হলো ইরমা, যেখানে এইটা হলো ভেনাস ব্লিডিং। জি জি, ওটা কথাই বলছি স্যার। জি স্যার, এগুলি ভেনাস ব্লিডিং লুপিং, দিস ইজ অ্যান ইরমা। দিস ওয়ান এইখানে এতটুকু যেটা তুমি এফএফএ তে দেখতে পাচ্ছ, এই এতটুকু জায়গা। ওকে, এবার আসো যে ডায়াবেটিক ম্যাকুলার এডিমা, এটা কিন্তু আরেকটা টার্ম। একটা আমরা বললাম এনপিডিআর, আরেকটা হলো ডায়াবেটিক ম্যাকুলার এডিমা। আমরা কিন্তু অনেক সময় একটু কেমন যেন মাথায় থাকে না। স্যাররা জিজ্ঞাসা করছে যে ইনসিডেন্স অফ ডায়াবেটিক ম্যাকুলার এডিমা, আমরা বলে দিচ্ছি ইনসিডেন্স অফ নন প্রলিফারেটিভ অর মডারেট টু সিভিয়ার এনপিডিআর অথবা এনপিডিআর বলে বলছি। খেয়াল করো তুমি, মাইল্ড এনপিডিআর তার মাত্র 6% কেসে ম্যাকুলার এডিমা, মডারেট টু সিভিয়ার এনপিডিআর তার 38%, তুমি মনে রাখো 40%, পিডিআর
তাদের 20 to 80% বা 75% মনে রাখো যে যাদের ম্যাকুলার ইডিমা হয়। এগুলি সব একটা এপিডেমিওলজিক্যাল স্টাডির বর্ণনা। ইট ইজ নট যে বাংলাদেশে তা নয়, বাংলাদেশে তার কোনো স্টাডি নাই, আমরা ওই উইসকনসিন আই স্টাডি সেটাকেই ফলো। ঠিক আছে স্যার স্যার আগের স্লাইডটা আর একটু একটা কোশ্চেন ছিল। অফ কোর্স, বলো। স্যার ইরমাটা তো একটু কনফিউজিং অনেক সময়, যদি আমরা শর্ট কেজে দেখে চিনতে না পারি বা নিউ ভেসেল ভেবে পিডিআর বলে ফেলি তাহলে তো সমস্যা। এখানে যদি কনফার্ম হলাম এফএফএ দেখে কনফার্ম হচ্ছি। কারেক্ট কারেক্ট কারেক্ট। তোমাকে এখানে কেউ ডায়াগনোসিস চাইবে না। তুমি যদি এটাকে বলো সিভিয়ার ইনপিডিয়ার না বলে তুমি যদি মডারেট ইনপিডিয়ার বলো, তুমি কুইকলি দেখছো একটা ফান্ডাস, তুমি এটা বুঝতেই পারো নাই, তুমি দেখছো এখানে মাইক্রোএনিরিজমস আছে, এখানে ডট ব্লড সরি হার্ড এক্সুডেন্টস আছে, তোমার কাছে মনে হয়েছে দিস এ কেস অফ মডারেট ইনপিডিয়ার, টেলিক মডারেট ইনপিডিয়ার। হ্যাঁ, কিন্তু স্যাররা যদি তোমাকে বলে তুমি কি কোনো এক্সুডেন্ট পাইছো, তখন কিন্তু তোমাকে বলতে হবে ইয়েস স্যার আমি কিছু সফট এক্সুডেন্ট দেখছি, দিস আর সফট এক্সুডেন্টস, এখানে একটা সফট এক্সুডেন্ট, এখানে একটা সফট এক্সুডেন্ট। এইটুকু স্যাররা তুমি যদি বলতে পারো দ্যাট ইজ মাচ বেটার। সো তুমি এটা ডায়াগনোসিস নিয়ে কোনো কনফিউজ মানে ভয় পেও না যে আমি পিডিআর বলি নাই, এমপিডিআর বলছি বা মডারেট বলছি, সিভিয়ার বলি নাই, কোনো অসুবিধা নাই, অ্যাবসলিউটলি না। ঠিক আছে, জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো এইগুলি একটু আমি জাস্ট রিক্যাপিটুলেশন যে কতটুকু ম্যাকুলার এডিমা হয়। এইটা দেখো, তুমি যদি এই কেসটাতে মানে সিএসএমই না বলো বা সিএসএমই বলো, কোনটা তুমি বলবা সেটা তুমি খেয়াল করো। দেখো এখানে কিন্তু ভাস্কুলার টক্সিসিটি কিছুটা হলেও আছে এবং এখানে প্রচুর পরিমাণে হেমোরেজ আছে, তাই না? ডট ব্লড হেমোরেজ আছে ইন 4 কোয়াড্রেন্টস, তারপরে হার্ড এক্সুডেন্টস আছে বিভিন্ন কোয়াড্রেন্টে, সব কোয়াড্রেন্টে। ম্যাকুলার এরিয়া প্রচুর এক্সুডেন্টস, এখানে 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 সব এক্সুডেন্টস, এদিকে আছে নেজালি আছে, সুপিরিয়রলি আছে, প্রচুর এক্সুডেন্টস, কিন্তু ম্যাকুলার এরিয়াতে কোনো এক্সুডেন্ট নাই। So it is a case of moderate to severe NPDR with no clinically significant macular edema. ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার সুপিরো যে টেম্পোরাল ভাস্কুলার, স্যার সুপিরো টেম্পোরাল ভাস্কুলার আর্টারির নিচে যে হার্ড এক্সুডেন্টটা স্যার, জাস্ট ফোবিয়ার উপরে স্যার, এইখানে যে আমার এইটা হচ্ছে ক্লোজ টু ম্যাকুলা, ম্যাকুলার 500 মাইক্রনের ভিতরে স্যার একটা রেডিয়াস করলে স্যার এটা একটা অংশ পড়ে স্যার, ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা। বলো আমাকে কেন এটা 500, কেন এটা 500 না, তুমি খেয়াল করো এইটা হলো 1500 ডিস্ক। হ্যাঁ জি স্যার, তুমি এখান থেকে দেখো তো এটা 1500 দূর না, 1500 বেশি হয়ে যাচ্ছে না? 1500 বেশি হয়ে যাচ্ছে তো স্যার, মানে হার্ড এক্সুডেন্টটা 1500 বেশি হয়ে যাচ্ছে স্যার, হার্ড এক্সুডেন্টের রেডিয়াসটা 1500 বেশি হয়ে যাচ্ছে স্যার, এবং ইসে ম্যাকুলার পেরিফেরির সাথে টাচ করছে স্যার। যদি আমি একটা ইয়া করছে সেই ক্ষেত্রে স্যার আমি কি এটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা বলতে পারবো না স্যার, কারণ লোকেশনটা দেখে স্যার। বলতে পারবা, কিন্তু প্রথম ইয়েতেই তুমি দেখো যে দেয়ার ইজ, প্রথমে বলবো আমরা রেটিনাল থিকেনিং, তাই না? প্রথম শব্দটাই তো আমাদের রেটিনাল থিকেনিং, ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা। সেখানে আমার এই রেটিনায় কোনো থিকেনিং নাই, আমি ফোবিয়াল যে রিফ্লেক্সটা ঠিক চমৎকার ভাবে দেখছি। সো তুমি যদি এটাকে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা না বলো, দ্যাট উড বি মাচ ওয়াইজার। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি এখানে হার্ড এক্সুডেন্ট দেখছি, আমি এটাকে সিএসএমই বলবো, তাতে কোনো সমস্যা নাই শর্ট কেসে। এটাই মানে তোমাদের মাথার ভিতরে ঢুকাতে চাচ্ছি যে কি ফাইন্ডিং, সেইগুলি শুধু যদি বলতে পারো, ডায়াগনোসিসের দিকে কোনো ধরনের কোনো অসুবিধা নাই, স্পেশালি এই সমস্ত কেসগুলো। তবে ডায়াবেটিক কেস তো শর্ট কেসে থাকবেই, লং কেসেও থাকবে, শর্ট কেসেও থাকবে। হ্যাঁ কি বললা? না তুমি শুধু ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে পারবে না, তোমাকে মডারেট টু সিভিয়ার বা সিভিয়ার এনপিডিআর বা এগুলি তো বলতে হবে। তুমি শুধু আরবিট্রারিলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি বললে তো হবে না, তুমি তো একদম ফাইনাল প্রফেশনাল স্টুডেন্ট না, তুমি এটা বলতে পারবে না, মানে তুমি তো ফাইনাল স্টুডেন্ট।
এমএস বলো আর এফসিপিএস বলো বা ডিপ্লোমাই বলো, তুমি এটা শুধু মানে ডায়াবেটিক দিলে বললে হবে না। তোমাকে মাইল্ড, মডারেট, সিভিয়ার যে কোনো একটা এনপিডিআর বলতে হবে, যদি এটা একদম এক্সক্লুসিভলি পিডিআর না হয়। যেমন এইখানে তুমি নিশ্চয়ই এই এফএফএ ছাড়া এটা কি ইসকেমিক ম্যাকুলোপ্যাথি বলতে পারবা? কোনোদিন পারবা না। তুমি যখন এটা যদি আমি তোমাকে এফএফএ দেই কোনো বোর্ডে তোমার ভাইভাতে, তখন কিন্তু তুমি দেখো যে কত হিউজ এরিয়া অফ ক্যাপিলারি নন পারফিউশন এন্ড ফোবিয়াল নেভাসকুলার জোন অ্যাবনরমালিটি, তাই না? মাইক্রোঅ্যানিরিজমস, এই ছোট ছোট দিস আর অল মাইক্রোঅ্যানিরিজমস। কিন্তু ফোবিয়াল নেভাসকুলার জোন যেটা থাকার কথা ছিল আমার এতটুকু, সেটা কত বড় হয়ে গেছে। দিস ইজ ইসকেমিক ম্যাকুলোপ্যাথি। এই পেশেন্টের তুমি যদি একটা অ্যাভাস্টিন দিয়ে দাও, ওই যে প্রোটোকল এস, প্রোটোকল টি, কত কত কথা আমরা বলি, তাহলে কিন্তু পেশেন্টের আরো ক্ষতি করে দেওয়া হবে। এনিওয়ে, সেটা অন্য কথা। তোমার শর্ট কেসে এরকম একটা কেস যদি আমরা দেই, তুমি ইসকেমিকে যাবা না, তুমি বলবা মাইল্ড টু মডারেট এনপিডিআর উইথ অর উইদাউট ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ডিজিজ। তোমার চোখে যদি ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট মনে হয়, ইউ উইল টেল ইট, যদি মনে না হয়, ইউ উইল নট টেল ইট। এতে কিছু আসা যায় না, ঠিক আছে? এখন ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি হঠাৎ করে ধরো স্যাররা জিজ্ঞাসা করতে পারে কয় ধরনের। তোমরা জানো আমাদের কানস্কিতে আমাদের সময় ছিল ফোকাল, ডিফিউজ, ইসকেমিক। এখন আমরা আরো কিছু নতুন নতুন টার্ম পাই, যেমন সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, কম্বাইন্ড ফোকাল, ডিফিউজ আর ইসকেমিক, এবং আরেকটা টার্ম আমরা এখন বলি ট্র্যাকশনাল ম্যাকুলোপ্যাথি। যদি তুমি বলতে পারো ইট ইজ গুড, যদি তুমি শুধু ওই ফোকাল, ডিফিউজ, ইসকেমিক বলো, তাতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইটা কি? এটা তো ডেফিনেটলি তোমার ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা, তাই না? ডেফিনেটলি দুই চোখেই, দুইটাতেই হিউজ ম্যাকুলার এডিমা এবং উইথ হার্ড এক্সুডেন্টস। তুমি যখন এটাতে 90 ডায়াবেটিস যদি দেখো, তোমাদেরকে এই সমস্ত কেস পেলে অবশ্যই স্লিপ ল্যাম্পে দেবো এবং 90 ডায়াবেটিস দেবো, বুঝতে পারছো? এটা কিন্তু তোমাকে ডাইরেক্ট অন্তর্মুখ দেবো না, এটা অবশ্যই স্লিপ ল্যাম্পে দেবো। এরকম একটা কেস, এত চমৎকার একটা কেস যদি পাই, তো সেক্ষেত্রে তুমি এটাকে অবশ্যই বলবা মডারেট টু সিভিয়ার এনপিডিআর। শুধু এনপিডিআর বলবা না, কিন্তু তোমার এটা মডারেট টু সিভিয়ারই মনে হচ্ছে, তাই না? তুমি যদি বলো মডারেট টু সিভিয়ার, তাতে কিন্তু কোনো অসুবিধা নাই। সিভিয়ার এনপিডিআর বললেও কোনো অসুবিধা নেই, মডারেট এনপিডিআর বললেও কোনো অসুবিধা নেই। সাথে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা, এটা অবশ্যই বলবা। দেখো আমরা এফএফি করছি কি ধরনের একটা অ্যাপিয়ারেন্স, ফ্লাওয়ার পেটাল প্যাটার্ন যেটা একদম বলি, সেই ধরনের একটা হিউজ এডিমা। এটা একটা ডিফিউজ ম্যাকুলার এডিমা। ওসিটি আমরা করি নাই, এখানে ওসিটি দেইনি, সেটা অন্য ম্যানেজমেন্ট। এই ধরনের একটা কেস যদি তোমাকে বলে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, তুমি কি বলবা? এনার কেউ একজন বলো না, এটা কি ধরনের, কি ম্যানেজ করবা তোমরা শর্ট কেসে? তারা তো একটুখানি কোশ্চেন করবে যে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, বলো। এনার কেউ বলো। কিরে, আমার কথা শোনা যাচ্ছে না নাকি? আমি কি একা একা চিৎকার করে যাচ্ছি নাকি? আল্লাহ কথা বলে না, আমি কি এই সোমো, তুমি আমাকে শুনতেছো? আমি শুনছি আপনাকে, কিন্তু আমার শুনতে না, শুনতে পাচ্ছো? মনে হচ্ছে না শুনছে। সো হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? আমি কি বলবো? আমি বলবো যে স্যার, আমি প্রথমে সিস্টেমিক কন্ট্রোলের দিকে কথা বলবো, যে সিস্টেমিক কন্ট্রোল ওগুলি করতে হবে। তার জন্য আমি একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাবো, এবং তার সঙ্গে একই সঙ্গে আমি I will go for one OCT and I have to see how much macular edema is there. Then I will put intravitreal injection anti-VEGF. কোনো অ্যাভাস্টিন বা লুসেন্টিস মুক্ত উচ্চারণ করার দরকার নেই, ঠিক আছে? কি হচ্ছে আমার আগে? হ্যাঁ, এবার হয়েছে। এই কেসটার কথা বলছিলাম, এটাতে এনপিডিআর। সো আমি এটাকে ওসিটি করাবো, তারপরে করব। এখানে দেখো, তুমি কি এখানে দেখে কোনো
নিউ ভেসেল দেখতে পাচ্ছি না এখানে। এফএফএ ছাড়া কিন্তু কোনো ভাবেই বোঝা আমিও যাচ্ছে। বলবো না যে এখানে কোনো পিডিআর আছে কিনা। কিন্তু এখানে দেখো আমরা যখন এফএফএ করলাম তখন আমি এনবিডি পাচ্ছি এই চোখে, এনবিই পাচ্ছি, এখানেও এনবিডি আছে, এনবিই আছে। আমরা জানি এফএফএ তে হাইপারফ্লোরেসেন্সের তিনটা কারণ, একটা হলো লিকেজ এখানে যেটা হয়েছে, আরেকটা হলো স্টেইনিং যেগুলো স্টেইনিং, আরেকটা হলো কুলিং অফ ডাই সেটা এখানে নাই, সেটা হচ্ছে সিএসআর এবং পিইডি তে হয়, তাই না? তো এখানে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা যদি প্রথমে শর্ট কেসে এটা দেয়, আমি ওইটাকে ওই রকমই যে কোনো একটা মডারেট টু সিভিয়ার এনপিডিআর যদি বলি উইথ নো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা, দেয়ার ইজ নো প্রবলেম। তো যেই মুহূর্তে আমি এফএফএ তোমাকে দিয়ে দিলাম এফটি কোনো বোর্ডে যে এখানে এটা একটা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস? বলো। তোমরা আমার আমার ক্লাস হয়ে যাচ্ছে, বোরিং হয়ে যাচ্ছে, ওরা আমার সাথে কথাই বলে না। স্যার প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা জেনারেল ম্যানেজমেন্ট করব, স্ট্রিক্ট কন্ট্রোল অফ দ্য ডায়াবেটিস, পেশেন্টকে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করব, ওগুলো করার পর স্যার স্পেসিফিক ম্যানেজমেন্ট স্যার পিআরপি লেজার করব। এই পিআরপি শব্দটাই বলবো না, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। শর্ট কেসে ওই অ্যাব্রিভিয়েশন তুলতে পছন্দ করেন না, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন বলবা। আর কেউ যদি বলি যে আমরা ইনজেকশন অ্যাভাস্টিন দেব, এখন এটা প্রোটোকল এস এত বেশি বাস্তবায়িত হচ্ছে সারা পৃথিবীতে, দেয়ার ইজ নো হার্ম। আমি আগে এটা বিরোধিতা করতাম, এখনো করি, আমি নিজে দেব না, কিন্তু আমার কলিগরা এটা কিন্তু সবাই ইনজেকশন এন্টিভেসিভ দিচ্ছেন এবং আমাদের টিচাররাও তারাও চান যে ইনজেকশন এন্টিভেসিভ বলে তারপরে তুমি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশনের কথা বলো, ঠিক আছে? তাহলে স্যার আগে এন্টিভিজিএফ দিয়ে তারপর স্যার লেজার করব। আগে ইন্টিভেসিভ, হ্যাঁ আগে স্যার ইন্টিভেসিভ এই ফান্ডাসের জন্য, এই স্পেসিফিক এই ফান্ডাসের জন্য যদি আমাকে বলে, আমি তো স্যার লেজারই প্রেফার করব। পেশেন্টের তো নিউ ভেসেল স্যার পেরিফেরালি আছে, এই পেশেন্টের জন্য যদি স্যার বলা হয় যে এই পেশেন্টের জন্য তুমি কি প্রেফার করবা, সেই ক্ষেত্রে তো স্যার আমি একটা বললে আমি লেজার করব না। এক্স্যাক্টলি, আমি খুবই খুশি হব লেজার বললে, কিন্তু আমার অনেক কলিগ এটা এখন ইনজেকশন এন্টিভেসিভ দিয়ে নিচ্ছে, বুঝছো? সো তুমি যদি ইনজেকশন এন্টিভেসিভ বলো তাতে কোনো অসুবিধা নেই, তুমি যদি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন বলো তাতেও কোনো অসুবিধা নেই। এটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন এবং সেটা ট্রিটমেন্টটা লাইফ লং। এখন অনেকেই বলে যে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন করলে ফিল্ড অফ ভিশন কমে যায়, কালার ভিশন কমে যায়, কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কমে যায়, পেশেন্টের গাড়ি চালাইতে অসুবিধা হয়, সো আই উইল গো ফর ইনজেকশন এন্টিভেসিভ। এটা প্রোটোকল এস বলতেছে, তোমরা তো জানো এগুলি এখন drcr.net যে প্রোটোকল গুলো আসছে তাতে তারা বলছে যে আমরা আগে ইনজেকশন এন্টিভেসিভ দেব। সো এইটা এখন সারা পৃথিবীতেই দিচ্ছে, তোমরাও যদি দাও তাতে কোনো অসুবিধা নাই। তাতে হয় কি ওই লেজারটাকে একটু ডিলে করানো যায়। তো তুমি জানো যে এন্টিভেসিভ এক মাস পরে তো আবার সেই একই পর্যায়ে চলে যাবে, আবার ভেসেভ লোড বেড়ে যাবে, আবার তার ক্ষতি শুরু হবে। কিন্তু যদি আমি লেজার করে দিই তার এফেক্ট তো সারা জীবনই থাকবে, তাই না? এই পেশেন্ট যদি গ্রামের পেশেন্ট হয়, দেয়ার ইজ নো স্কোপ অফ ইনজেকশন এন্টিভেসিভ, তোমাকে অবশ্যই লেজার করে দিতে হবে, যাতে একবার পেশেন্ট চলে গেলে আর ফেরত নাও আসতে পারে, পরের বার যখন আসবে একদম ব্লাইন্ড হয়ে আসবে। এনিওয়ে, এই সমস্ত শর্ট কেসে এত কথা বলার সুযোগ নাই, এগুলি তোমাদের জানার জন্য বলে ফেললাম। স্যার এই হ্যাঁ বলো। স্যার ওই পেশেন্টের ক্ষেত্রে কয়টা এন্টিভেসিভ অ্যাডভাইস করা হবে, মানে একটা দিয়ে তারপর লেজার? না, একটা দিয়ে না, এটা চমৎকার একটা প্রশ্ন। ইউজুয়ালি আমরা 3টা ডোজ দেব 3 মাসে। অনেক সময় আমরা তখন 3 মাস পরে আবার এফএফএ করি, বুঝছো? এফএফএ করে দেখি যে নিউ ভেসেলসটা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা অনেক সময় 6টাও দেওয়া হয়। ওকে, তুমি 3টা দিয়ে আবার এফএফএ করে দেখবা যে নিউ ভেসেলসটা এই যে এরকমই তখন আবার লিক করছে কিনা সেটা তুমি দেখতে পাবে। চমৎকার একটা প্রশ্ন করলে তুমি যে কয়টা দেবো, তুমি বলবা স্যার ইনিশিয়ালি 3টা দিয়ে আবার এফএফএ করা হয়, এফএফএ করে দেখা হয় যে আরো লাগবে কিনা, লাগলে আরো 3টা দেওয়া যায়। তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি স্যাররা এরপরে লেজার করে দেন। সালাম আলাইকুম স্যার। স্যার সরি স্যার, কিন্তু এই পেশেন্টের স্যার সরি স্যার, এই পেশেন্টের ক্ষেত্রে আমি কেন 3টা দেবো স্যার?
কেন 3টা দেব? ওই যে প্রোটোকল এস আমাদেরকে বলেছে 3 মাসে 3টা দিতে। হ্যাঁ, আমার তারপরে এই পেশেন্ট আর্লি পিডিয়ার স্যার। পার্সোনালি আমি প্রোটোকল এস ফলো করি না। এই পেশেন্ট না, আগের পেশেন্টের কথা বলছি। এই যে পেশেন্টটা প্রোটোকল এস আমি ব্যক্তিগতভাবে ফলো করি না। হ্যাঁ, আই উইল নট গো ফর এনি ইন্টারভেনশন, আই উইল ডাইরেক্টলি গো ফর প্যান্ডিডিনাল ফটোকোয়াগুলেশন। কিন্তু আমি যেটা বারবার বলছি যে এখন আমরা যারা আমাদের যে কলিগরা, আমাদের যে সিনিয়ররা এক্সামিনার হচ্ছেন, তারা অনেকেই প্রেফার করেন, আমি গতবার পরীক্ষার হলে দেখছি যে তারা প্রেফার করেন ইনজেকশন অ্যান্টিভাইরাসের কথা শুনতে চান। সো তোমরা এটা বলো, বলে তারপরে বলো যে লেজার। স্যার স্যার আমরা বলো। যে প্রোটোকল গুলো স্যার সেগুলো তো বিভিন্ন স্টাডি স্যার, সেই জিনিসগুলো স্যার আমরা পরীক্ষার সময় যদি না বলে শুধুমাত্র অ্যাজ এ হোল আমরা জেনারেল যেভাবে আমরা ট্রিটমেন্ট করি সেটা বললে তো স্যার আমার ভুল হবে না স্যার। আমার এখানের অপশন এগুলো আছে, আমি এগুলো করব স্যার। কারণ আমি স্যার বললে আমি প্রোটোকল বলতে গিয়ে ভুলাই ফেললাম স্যার, সেটা তো আরো স্যার উল্টা হয়ে যাবে স্যার। মানে পরীক্ষার টেনশনে স্যার দেখা যাবে প্রোটোকলটা উল্টাপাল্টা হয়ে গেছে, সেই ক্ষেত্রে স্যার ঝামেলা করে যাবে। কিন্তু আমি তো অপশন বলি। হ্যাঁ, ইনজেকশন অ্যান্টিভাইরাস এন্ড লেজার। জি স্যার। এনিওয়ে, এই আমরা বাসে না যাই, শুধু একটুখানি শর্ট কেস এটা দেখো। এইখানে এই কেসটা তোমাকে যদি শর্ট কেস দেই, তুমি দেখি কিন্তু কোনোভাবেই বলতে পারবা না যে দিস ইজ এ কেস অফ পিডিআর। হ্যাঁ, তুমি কোথাও প্রলিফারেশন কিচ্ছু দেখছো জি স্যার। তাই না? কিন্তু যেই এফেক্ট করলা, এই দেখো এই একদম পরিষ্কার একটা এনবিই আছে, এই যে বিশাল এরিয়া জুড়ে একটা ক্যাপিলারি ড্রপ আউট আছে, তাই না? সব আছে এখানেও ক্যাপিলারি ড্রপ আউট, দিস ইজ অলসো এন এনবিই। সো দিস ইজ এ কেস অফ পিডিআর ম্যানেজমেন্ট একই রকম। সো পিডিআর এর ম্যানেজমেন্ট আমি বলবো লেজার ফটোকোয়াগুলেশন, অ্যান্টিভেসিভ, ইমপ্রুভমেন্ট অফ সিস্টেমিক স্ট্যাটাস, এন্ড লাস্টলি পার্সপানার ভিট্রেক্টমি করা হয় যদি তোমার অনেক বেশি ভিট্রাস হেমোরেজ থাকে। এই সময় তোমার কাজ থাকলে তুমি চলে যাও, তুমি শুধু শুধু আমাদের সঙ্গে থেকে তোমার সময়টা নষ্ট করবে না। হ্যাঁ, তুমি মিউটেড আছো সুমো, থ্যাংক ইউ। আমি আসি, ভাই, আমি আসলে আমি আপনাকে হোস্ট করে দিয়েছি, আমি একটা মিটিং। থ্যাংক ইউ। আচ্ছা সুমো, আমি রাখবো তোমাকে। সো কিভাবে লেজার করি আমি আরেকদিন ক্লাসে বলছি যে আমরা প্রথমে নেজালি শুরু করি, এই ডিস থেকে নেজাল 1 ডিস ডায়ামিটার দূরে শুরু করি, তারপরে একদম নেজাল টু এই পেরিফেরি চলে যাই, আবার তারপরে সেকেন্ড সিটিং এ এই সুপিরিয়রলি করি, এবং লাস্ট সিটিং এ অনেকে 3 সিটিং এ করে, তখন টেম্পোরাল রেটিনা করে। এখন আমাদের এই যে ব্যস্ত সময় আমরা 2 সিটিং এ করি। আমরা প্রথমে নেজাল হাফটা করি, পরের হাফটা সুপিরিয়র এন্ড টেম্পোরাল করি, এরকম। কিন্তু কেউ যদি বলে যে আমি আগে সেন্ট্রাল করি পরে পেরিফেরাল করি, অথবা আগে পেরিফেরি করি পরে সেন্ট্রাল করি, দেয়ার ইজ নো হার্ম। এক সিটিং হোক, সরি 2 সিটিং হোক, 3 সিটিং হোক, নো প্রবলেম। এখন ধরো বাংলাদেশ আই হসপিটালে বলো বা আমাদের বঙ্গবন্ধু তো এখন আসছে, আমরা ইয়ে করি ওই যে তোমার মাল্টি স্পট লেজার করি। আমরা এক সিটিং এ যদি করে দেই তাতেও কিন্তু কোনো অসুবিধা নাই। মাল্টি স্পটে কিন্তু এক সিটিং এ 1000, 1500, 2000 বাড়ানো দিয়ে দেওয়া যায়। তো আমার বলার উদ্দেশ্য, এই ছবিটা দেখানোর উদ্দেশ্য যে ডিস থেকে নেজালি 1 ডিস দূরে, তারপরে আর্কেড বরাবর, এবং এখানেও আর্কেড বরাবর, এবং তারপরে ডিস থেকে ম্যাকুলা থেকে 2 ডিস, এই এতটুকু দূরত্ব রেখে টেম্পোরাল রেটিনাকে লেজার করানো হয়। কত দূর যাওয়া হয়, এই যেটা হলো ভর্টেক্স ভেইন। দিস ভর্টেক্স ভেইন ইন্ডিকেটস দিস ইজ ইকুয়েটর। আপ টু ইকুয়েটর অ্যাট লিস্ট আমরা যাই। তবে এখন আমাদের যে প্যান ফান্ডোস্কোপিক লেন্স, আমরা ইকুয়েটরের বাইরেও অন্তত 2-3টা রো দিতে পারি। যত পেরিফেরি পারি তত দূর আমরা দেব। আমরা জানি এই যে ইকুয়েটর থেকে ওরা এতটুক যে অ্যান্টেরিয়র যে ওরা, এখানেই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর বেশি রিলিজ হয়, ওইগুলি বার্ন করা বেশি প্রয়োজন। তোমরা জানো একটা পিডিআর তুমি লেজার করে দিছো বা আমি লেজার করে দিছি, 2 বছর পরে সেই পেশেন্ট আবার ভিট্রিয়াস হেমোরেজ দিয়ে আসতেই পারে, কারণ তার পেরিফেরি সেটা তো আমরা বার্ন করতে পারি নাই। আমাদের যে সিটল্যাম্প ডেলিভারি লেজার, তাতে এর বেশি দূরে যাওয়া যায় না। ইনডাইরেক্ট লেজারে আমরা একদম ওরা পর্যন্ত চলে যেতে পারি। সেই কারণে অনেক এক্সামিনার এখন আমাদের দেশে বলবে না, অন্য জায়গায় বলে কি অ্যান্টেরিয়র রেটিনাল ক্রায়ো করে দাও, যেখানে লেজার পৌঁছতে পারে না সেখানে তুমি ক্রায়ো করে দাও। যেটা জাস্ট আমি তোমাকে
জানার জন্য বললাম, এই সমস্ত টার্ম উচ্চারণ করার দরকার নেই। তোমাকে অবশ্যই লং কেসে কিভাবে আমরা লেজার করি, যদি আমি পিডিআর এর একটা লং কেস দেই, স্যাররা কিন্তু জিজ্ঞাসা করবেনি। সে জাফর খালেদ স্যার হোক, প্রফেসর দীপক নাগ হোক, আর যেই হোক, আমি দেখছি দুইজনকেই, এবং তারপরে শফিক স্যারকেও দেখছি জিজ্ঞাসা করতে যে হাউ প্যানরেটিনাল ফটোকোয়াগুলেশন ইজ ডান। প্রত্যেকটা কথা তারা জিজ্ঞাসা করেন যে কত পাওয়ার নেওয়া হয়, কত ইন্টারভেলে করা হয়, এবং প্রত্যেকটা কিছু স্যাররা কিন্তু জানেন। কোন লেন্স ইউজ করা হয়, কি কাপলিং ফ্লুইড দেয়, তুমি কিভাবে একটা লেন্স বসাবার চোখে, হ্যাঁ, এগুলি কিন্তু স্যাররা লং কেসে কোশ্চেন করেন। যদিও আজকে আমাদের শর্ট কেস, তো আমি একটু কথার কথা মনে পড়ে গেল, সেজন্য বলি যে তোমরা কিন্তু অবশ্যই প্রথমে বলে নিবা যে লেন্স দেওয়ার আগে আমি যে সারফেস অ্যানেস্থেসিয়া দেই, স্যাররা ওটা শোনার জন্য বসে থাকে। যে সারফেস অ্যানেস্থেসিয়া দিব, তারপরে কাপলিং ফ্লুইড দেবো আমার লেন্সে, তারপরে সেটা আমি পেশেন্টের চোখে বসাবো। পেশেন্টকে আইটার নিচের দিকে অথবা উপরের দিকে তাকাতে বলবো, তারপরে লেন্সটা বসিয়ে ফোকাস করে আমি লেজার শুরু করবো। আমাদের প্যারামিটার চারটা, একটা হলো পাওয়ার, সেটা হলো মিলি ওয়াট, তারপরে হলো ডিউরেশন মিলি সেকেন্ড, তারপরে হলো স্পট সাইজ 200 to 300 to 500 মাইক্রন, এবং তারপরে যে প্যারামিটার সেটা হলো কতগুলা বার্ন আমরা দিলাম, 1000 না 1200 নাকি 800, সেই টার্মটা আমরা লিখে রাখি। ঠিক আছে, এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন নাই। সো এই কেসটা তুমি দেখো কি মানে বিউটিফুল একটা ভেনাস ব্লিডিং এন্ড লুপিং তুমি দেখতে পাচ্ছ এখানে, সাথে এখানে একটা হার্ড এক্সুডেন্ট উইথ ম্যাকুলার ইডিমা। এইখানে দেখো, এই জন্য আমরা এটাকে বললাম পিডিআর, যেহেতু হাইপারফ্লোরেসেন্স ডিউ টু লিকেজ, তারপরে সাথে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার ইডিমা। ম্যানেজমেন্ট কি ওই একই রকম, আইদার ইনজেকশন অ্যান্টিভেসিভ দিয়ে, যেহেতু ম্যাকুলার ইডিমা আছে অবশ্যই আমি ইনজেকশন অ্যান্টিভেসিভ দিতে পারি, দিয়ে তারপরে প্যারামেডিনাল ফটোকোয়াগুলেশন করতে হবে। এরপরে স্যাররা জিজ্ঞাসা করে, শর্ট কেসেও জিজ্ঞাসা করে হাই রিস্ক রেটিনোপ্যাথি কাকে বলে, সেটাই তোমরা জানো যে প্রেভালেন্স অফ নিউ ভেসেলস অফ দ্য ডিস্ক, severity of the new vessel more than 1/3, NBE more than half inch diameter with pre-retinal and vitreous hemorrhage। এই কেসটাকে আমরা বলবো হাই রিস্ক পিরিয়ড। দেখো কি ধরনের জালের মতো ছড়াই গেছে নিউ ভেসেলস, হ্যাঁ, একদম হিউজ নিউ ভেসেলস। এই যে এরকম ভেনাস ব্লিডিং এন্ড লুপিং, একটা এমন একটা চমৎকার ফটোগ্রাফি, এভাবে তো আমরা চোখ দেখতে পারি না, কিন্তু তুমি যদি ইনডাইরেক্টলি দেখো, তোমার মোটামুটি এরকম একটা 3 ডাইমেনশনাল ভিউ তুমি পেয়ে যেতে পারো। এটাকে আমরা বলি একটা মন্টাজ ভিউ, হ্যাঁ, যেটাকে আমরা 7টা যে সাইড, সেই 7টা সাইড একবারে দেখতে পারি। এটা একটা কালার ফান্টাস ফটোগ্রাফি, এভাবে আমরা করে দিতে পারি। এটা জাইসের এই সফটওয়্যারটা আছে। ওকে, সো দিস ইজ এ কেস অফ পিডিআর, হাই রিস্ক পিডিআর। এইটা দেখো প্রি-রেটিনাল হেমোরেজ আছে এবং ফাইব্রাস proliferation আছে। ফাইব্রাস proliferation, সাদা সাদা গুলো ফাইব্রাস proliferation। This is all new vessels, these are all new vessels. সো আমি দ্রুত যাই, এটা একটা হাই রিস্ক পিডিআর, ফাইব্রাস proliferation। সেটা তুমি কি করবা, ইউ উইল গো ফর, এই কেসে অবশ্যই প্যানরেটিনাল ফটোকোয়াগুলেশন করে দিলেই হয়ে যাবে। এখানে কিন্তু সার্জারি লাগবে না, অ্যাজ বিকজ ম্যাকুলা ইজ ফ্রি অ্যান্ড হেলদি। বাট এই দেখো ভিট্রেক্টমির ইন্ডিকেশন কি, এটা তো লং কেসে জিজ্ঞাসা করবেই, শর্ট কেসে হয়তো স্যাররা নাও জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ভিট্রেক্টমি। তুমি বলবা নন রিজলভিং রিকারেন্ট ভিট্রিয়াস হেমোরেজ। নন রিজলভিং মানে কি, কতদিন? 3 months। 3 মাস। 1.5 মাস, 3 months। 1.5 মাস থেকে একটা কি বলবা, একটা কি বলে যে একটা কথা না বলে 1.5 মাস থেকে 3 মাস বলো, যে 6 weeks to 3 months। ওকে, নন রিজলভিং ভিট্রিয়াস হেমোরেজ অথবা পারসিস্টেন্ট অর রিকারেন্ট ভিট্রিয়াস হেমোরেজ, পারসিস্টেন্ট নিউ ভেসেল আফটার ম্যাক্সিমাম ফটোকোয়াগুলেশন, PDR with tractional or recommended venous retinal detachment, PDR with premacular fibrosis, vitreomacular traction in NPDR or PDR। NPDR এও vitreomacular traction হলে আমাকে ভিট্রেক্টমিতে যেতে হবে। পারসিস্টেন্ট ম্যাকুলার এডিমা, অনেকগুলি ইনজেকশন অ্যান্টিভেসিভ দিয়েছি, ওজুডেক্স দিয়েছি, অ্যাভাস্টিন থেকে লুসেন্টিসে গেছি, লুসেন্টিস থেকে এফ্লিবারসেপ্টে গেছি, তারপরও ম্যাকুলার এডিমা যাচ্ছে না। ফর পার্সোনাল ভিট্রেক্টমি। হ্যাঁ বলো বাবা, বলো, কে বলছিলা? আসসালামু আলাইকুম স্যার, ভিট্রোম্যাকুলার
অল্টারনেটিভ ম্যাকুলার ট্রাকশন ইন এনপিডিআর যদি ম্যাকুলা ইনভলভ না হয় সেক্ষেত্রে কি আমরা যাবো স্যার? নো, এটা ভিট্রিওম্যাকুলার ট্রাকশন মানেই হচ্ছে যে ম্যাকুলার ট্রাকশন। যদি অনলি ট্রাকশন থাকে কিন্তু ম্যাকুলা ইনভলভ না সেক্ষেত্রে তো আমার সার্জিক্যাল কোনো না, না। ইন্ডিকেশন নাই স্যার। যদি ট্রাকশন থাকে ম্যাকুলা ইনভলভ না হলে তো আমরা ভিট্রিওম্যাকুলার ট্রাকশন বলছি না। হ্যাঁ, ভিট্রিওম্যাকুলার ট্রাকশন মানেই হচ্ছে ম্যাকুলার ট্রাকশন, এই ম্যাকুলাতে ইনভলভ আছে। তোমরা জানো যে ওসিটি ক্লাসিফিকেশন অফ ম্যাকুলার এডিমার 4 নম্বর যে ক্লাসিফিকেশন, টট পোস্টেরিয়র হাইলাইট অর ভিট্রিওম্যাকুলার ট্রাকশন, ওখানে তো আর এন্ট্রিভেসিভ দেওয়া যাবে না, সেখানে আমাকে ভিট্রেক্টমিতেই যেতে হবে। মনে পড়ছে সেটা, ওই ক্লাসিফিকেশনটা? জি স্যার। হ্যাঁ, এই কয়টা হলো ভিট্রেক্টমির ইন্ডিকেশন। এইটা দেখো, তুমি এই কেসটাতে ভিট্রেক্টমি ছাড়া কোনোভাবে হবে? এই যে ফাইব্রাস প্রলিফারেশন উইথ ইনভলভিং দ্য ডিস্ক এন্ড ম্যাকুলা, এই যে ডিস্ক ম্যাকুলা চারদিকে কি ধরনের একটা ফাইব্রাস প্রলিফারেশন আছে। এখানে দেখো একটা ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট করে ফেলছে, এখানে হেমোরেজ আছে। হ্যাঁ, তো এইগুলোতে তুমি যদি ভিট্রেক্টমিতে না যাও তাহলে তো আর হবে না। এবং এগুলি যদি আরো আর্লি করা যেত, নো ডাউট অনেক বেটার হতো। এগুলি কিন্তু এত সহজ না, অনেক কঠিন একটা সার্জারি করি আমরা, কিন্তু কতটুকু কি উন্নতি হয় ভেরি কি বলবো কোশ্চেনেবল, কিন্তু আমরা তো করতে হয়। পেশেন্ট তো তখন আর কিছুই দেখে না। এই কেসটা ধরো কিচ্ছু দেখছে না এই পেশেন্টটা হয়তো ম্যাকুলা কিছুটা হলেও ফ্রি, হয়তো তার ভিশন কাউন্টিং ফিঙ্গার থাকবে, বাট হিউজ ম্যাকুলার এডিমা, আমাদেরকে ভিট্রেক্টমি অবশ্যই যেতে হবে। এই কেসটাতে তুমি কি সার্জারি করবা? স্যার ভিট্রেক্টমি করতে হবে স্যার। বলো পুরো সার্জারির নাম কি বলবা? পার্সপার্মা ভিট্রেক্টমি করতে স্যার। উইথ ট্রাকশন উইথ সিলিকন অয়েল ইমপ্লান্টেশন। নো, আরেকটু কথা বলছি। আর পিপিপি প্লাস মেমব্রেন ফিলিং স্যার প্লাস এন্ডোলেজার। এক্সিলেন্ট, মেমব্রেন ফিলিং অথবা মেমব্রেন ফিলিং ডিসেকশন, আই এম সরি, অনেকে এমডি বলে, এমপি অর এমডি, পিপি মানে পার্সোনাল ভিট্রেক্টমি উইথ এন্ডোলেজার, উইথ অর উইদাউট সিলিকন অয়েল ইনজেকশন। ইউ সি, যদি কোনো রেটিনাল ব্রেক আমি না করি এই কেসটাতে, তাহলে আমি অবশ্যই সিলিকন অয়েল না দিয়েও পারি, আমি গ্যাস দিয়েও হয়তো বা চলে আসতে পারি। এই শেষ। এই যে এই কেসটাতে আমাদেরকে অবশ্যই পার্সোনাল ভিট্রেক্টমিতে যেতে হবে। এই কেসটাতে অবশ্যই আমাদেরকে পার্সোনাল ভিট্রেক্টমিতে যেতে হবে। এটা ভেরি ডিফিকাল্ট কেস, এখানেও যেতে হবে। এই যে এটা একটা প্রি রেটিনাল হেমোরেজ, বোঝা যায় যে প্রি রেটিনাল হেমোরেজ। এই যে দেখো ব্লাড ভেসেলসটা সেটা অবস্কিউরড হইছে বাই দিস হেমোরেজ। উপরে এটা পোস্টেরিয়র হাইলাইটটা গ্লিসেনিং, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। ডিস্ক, নিউ ভেসেলস ইন দ্য ডিস্ক এবং প্রি রেটিনাল হেমোরেজ ইনভলভিং দ্য ম্যাকুলা, and here you see so many NVE are there, একদম জালের মতো NVE আছে। এইখানে ফাইব্রাস প্রলিফারেশন আছে, এই যে সাদা। So I have to go for parsonal vitrectomy in this patient. এখানে এই পোস্টেরিয়র হাইলাইটটাকে সেপারেট করলেই এই ব্লাডটা চলে আসবে, তখন আবার রোগী একদম C/9 ভিশন হয়ে যেতে পারে। So timing of first dilated ophthalmic examination, এই কথাটা আমি একটুখানি আলাপ করতে চাই। তার কারণ হচ্ছে লং কেস হোক আর শর্ট কেস হোক, সারা যদি জিজ্ঞাসা করে ফেলে, তুমি যদি 30 বছরের কম কোন পেশেন্টকে তুমি প্রথম দেখো, তখনই করার দরকার নাই, 5 বছর পরে করলেও হবে। কিন্তু মোর দ্যান 30 ইয়ার্স কোন পেশেন্টের ডায়াবেটিস যখন ধরা পড়লো, যখনই ধরা পড়লো তখনই তার ফান্ডাস এক্সামিনেশন করতে হবে। আর যদি মা প্রেগন্যান্ট হয়, প্রেগন্যান্ট মাদার, তাকে ফার্স্ট ট্রাইমেস্টারে তার ফান্ডাস এক্সামিনেশন করতে হবে। Okay, so recommended follow-up: none to minimum retinopathy, annual, mild to or moderate NPDR, no macular edema, 6 to 12 months, mild to moderate NPDR with macular edema, 4 to 6 months, moderate to severe NPDR every 3 to 4 months. এটা একদম মুখস্থ করে ফেলুন।
যদি ডিউরিং প্রেগন্যান্সি হয় ইচ ট্রাইমেস্টারে তাকে দেখতে হবে। যদি তার ভেরি সিভিয়ার এনপিডিআর আর আর্লি পিডিআর হয় তাহলে তাকে ট্রিটমেন্ট করতে হবে। আর হাই রিস্ক পিডিআর তাহলে অবশ্যই তাকে ট্রিটমেন্টে চলে যেতে হবে। এখন আমরা পরের কেসটাতে আসি। এই কেসটাতে কি বলো? স্যার যে উপরের যে কেসটা ওটা দেখে স্যার আমার কাছে মনে হচ্ছে ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি স্যার উপরেরটা স্যার একদম মাঝখানে যে ছবিটা না, স্যার না, 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 আমাদের ডায়াবেটিক কেস এই পর্যন্ত শেষ। ওকে, স্যার উপরের কেসটা দেখে আমার কাছে ইসকেমিক সিআরপি মনে হচ্ছে। আমি এখানে এখন সেকেন্ড শর্ট কেসে আসছি। যে কোনো ভাবে তুমি পাইতে পারো, এটাও পাইতে পারো, এটাও পাইতে পারো। এরকম পাইলে তুমি মনে রাখো যে অবশ্যই আমরা দেব, সেটা লং কেসও দিয়ে দিতে পারি। তো এইখানে কি কি পজিটিভ ফাইন্ডিং আছে বলে ফেলার একজন। ধরো আমরা এই কেসটাতে ধরতেছি, কি কি পাচ্ছ তুমি? হ্যাঁ, স্যার কাপটিস optic disc is hyperemic, margin is blood, Kapti's tissue is obliterated, there is engorged blood vessels in all four quadrant with multiple hemorrhage, few exudates present here. স্যার হেমোরেজের জন্য তো বাকিটা আসলে দেখা যাচ্ছে না ফোর কোয়াড্রেন্টেই স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই যে এক্সুডেট ডাইরেক্ট তুমি আরেকটু শুধু করে বলো কি এক্সুডেট। স্যার সফট exudate present in the lower arcade, along the lower arcade. This is soft. Yes, this is soft exudate along the inferior temporal to the optic disc. Optic তো disc. এই যে সফট এক্সুডেট এবং এখানে দেখো কি পরিমাণ ভাস্কুলার টক্সিসিটি, হ্যাঁ, এক প্রচুর হেমোরেজ, ইন্ট্রারেটিনাল হেমোরেজ, তাই না, স্প্রিন্টার শেপ হেমোরেজ, সব ধরনের হেমোরেজ আছে। আবার এই কেসটাতে সি ডিস্ক আমি তখন দেখতেও পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে Soft exudate. সফট এক্সুডেট চারদিকে। অবশ্যই হেমোরেজ আছে উইথ ব্যাকটেরিয়া আছে, এই হেমোরেজ আছে ইউজ ব্যাকটেরিয়া। দিস ইজ এ কেস অফ সেন্ট্রাল রেটিনাল ভেইন অবস্ট্রাকশন উইথ এটা ধরনের শর্ট কেস কিন্তু অবশ্যই আমরা দেব। কিউবিক সেন্ট্রাল রেটিনাল ভেইন অবস্ট্রাকশন কেন আমি ইকুইটি অবশ্যই এটা কম হবে। তো পজিটিভ যে তোমার আরএমপিডি থাকবে, হ্যাঁ, তারপরে তোমার এই জিনিসগুলো এগুলো সব তোমরা জানো, এগুলো আমি জাস্ট রিক্যাপিচুলেশনের জন্য বলে ফেললাম। তো ইসকেমিক যে সিআরপিও তাকে আমরা যদি এফএফএ করি তাহলে তার ক্যাপিলারি নন পারফিউজড এরিয়া মোর দেন 10 ডিস ডায়ামিটার হয় এবং তাদের ডেভেলপিং rheumatic iridis and neovascular glaucoma is 33%, এবং reduced visual field, reduced wave amplitude এবং এদের রিয়েলি ভেরি পোর প্রগনোসিস। এই জন্য এটাকে অনেক সময় ম্যালিগন্যান্টও বলা হয়, তাই না, ম্যালিগন্যান্ট সেন্ট্রাল রেটিনাল ভেইন অবস্ট্রাকশন। এই কেসটাতে হাউ উইল ইউ ম্যানেজ, কিভাবে ম্যানেজ করবা? স্যার ফার্স্টে সিস্টেমিক ম্যানেজমেন্ট করব স্যার, পেশেন্টের ব্লাড প্রেশার চেক করব স্যার, ব্লাড সেরাম প্রোফাইল চেক করব, মানে লিপিড প্রোফাইল চেক করব স্যার। হ্যাঁ, ব্লাড আর কি করবা? অপথ্যালমিক ম্যানেজমেন্ট কি বলো, আইআর কি ম্যানেজমেন্ট কি চা আছে রে? স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ, আর স্যার, ডিপেন্ডিং অন দ্য টাইপ, যদি স্যার নন ইসকেমিক হয় ওই ক্ষেত্রে স্যার আমি পিরিয়ডিক ফলো আপ করব 3 মান্থলি। আর স্যার যদি যদি মানে যদি থাকে জি স্যার, তুমি ম্যানেজমেন্ট তুমি বলবা আমি ওসিটি করব, হ্যাঁ, ওসিটি করে দেখবো যে ম্যাকুলার স্যার না আছে। স্যার যদি দেখি বেটার দেন স্যার ওরসে দেন 624 ভিশন আর 660 হয় ওই ক্ষেত্রে স্যার আমি do FFA to see the macular perfusion and OCT to see the macular edema. স্যার যদি দেখি যে OCT তে macular edema 300 micro
মিটারে বেশি থাকে ওই ক্ষেত্রে স্যার অ্যান্টিভিজিএফ দিব, তারপরে স্যার হচ্ছে ইডিমা কমার পরে স্যার আমি হচ্ছে লেজারে যাব। লেজারে যাবা, যদি এনবিই না থাকে তাহলে তুমি যাচ্ছ না, তাই না? যদি ইসকিমিক সিআরবিও হয়, যদি ইসকিমিক সিআরবিও হয়, তুমি তো এফএফএ করে, যেমন ধরো আমরা যে এফএফএটা করেছি সেখানে কোনো নিউ ভেসেল নাই, কিন্তু প্রফিউজ ক্যাপিলারি ড্রপ আউট, নন পার, জি স্যার এটা লেজার এরিয়া, করতে সমস্যা। এখানে কি করবা? অবশ্যই প্যান্ডেডেলার ফটোকপিলেশন পিআরপি করব স্যার, যাতে অবশ্যই করতে, যদিও 100 NBD নাই, হ্যাঁ, অথবা এনবিডি নাই, কিন্তু আমরা এখানে অবশ্যই প্যান্ডেডেলার ফটোকপিলেশন করব। এবং এই যদি ম্যাকুলার এডিমা ইউজুয়ালি থাকবেই, সিআরবিওতে বা বিআরবিওতে ম্যাকুলার এডিমা হয় 300 বেশি কেন 500 হয়ে যায়, সো আমরা অ্যান্টিবায়োটিক দেব, তার সঙ্গে প্যান্ডেডেলার ফটোকপিলেশন করব এই ইসকিমিক সিআরবি। যদি নন ইসকিমিক সিআরবিও হয়, এটা যেমন ধরো স্যার non-ischemic CRBO, 70% of all CRBO, less severe presentation, এখানে visual acuity usually moderately reduced, more than 660 vision থাকে, less hemorrhage, moderate macular edema, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, অনেক পরিমাণে নন পারফিউজড এরিয়া কিন্তু অত বেশি থাকবে না, নো সিগনিফিকেন্ট, যেমন এখানে আছে, এখানে ক্যাপিলারি ড্রপ আউট এরিয়া আছে, হ্যাঁ। তো এদের আমরা ফলো করতে পারি, অবশ্যই ম্যাকুলার ইনজেকশন অ্যান্টিভাইরাল দেব, 3 মাসে 3টা দিয়ে আমি আবার একটা এফএফএ করব, আমি দেখব যে কতটুকু তার ক্যাপিলারি নন পারফিউজড এরিয়া, অথবা কতটুকু তার কি কতটুকু নিউ ভেসেলস আছে কিনা, এনবিডি আছে কিনা, এনবিই আছে কিনা। যদি এনবিডি থাকে তাহলে তাকে প্যান্ডেডেলাম ফটোকপিলেশন করব, আর এনবিই থাকলে তাহলে অবশ্যই সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনের দুটোতেই আমরা প্যান্ডেডেলাল ফটোকপিলেশনে চলে যাব। যদি এনবিডি হয় আর অথবা এনবিই, আমরা উইল গো ফর প্যান রেটিনাল ফটোকপিলেশন। তো যদি এরকম একদম হেমোরেজ নিয়ে আসছে, এইখানে তুমি যদি এফএফএ করো, যেমন এই কেসটাতে করা হয়েছে, আমরা কিন্তু খুব বেশি কিছু এখান থেকে পাচ্ছি না, আমরা শুধু দেখছি যে একটা ডিফিউজ হাইপারফ্লোরেসেন্স, দিস ইজ ডিউ টু ম্যাকুলার এডিমা, তাই না? স্যার এখানে আগে স্যার আমরা সিটি করে আগে দেখে নিব যে ম্যাকুলার এটি করে ম্যাকুলার এডিমা আমরা অবশ্যই পাবো, এটা আমরা আই মানে ইনজেকশন পাবো বলেই আমরা না করেই দিয়ে দিতে পারবো না, কারণ আমাদের একটা রেকর্ড রাখতেই হবে যে কতটুকু ম্যাকুলার এডিমা ছিল এবং কতটুকু আমরা ইনজেকশন দিয়ে কমাতে পারলাম। তারপরে আমরা 3 মাস পরে আবার করবো এফএফএ। হ্যাঁ বলো। পেশেন্ট হচ্ছে আমার কাছে, পেশেন্ট আমার কাছে আসলো, আমি শুনতে পাচ্ছি না, আবার একটু বলো। শুনতে পাচ্ছেন? হ্যালো এবার শুনতে পাচ্ছি, বলো। স্যার, পেশেন্ট আমার কাছে সাডেন ভিশন লস, পেইনলেস ভিশন লস নিয়ে উইদিন 5 ডেজ এর মধ্যে আসলো। আমি পেশেন্টের সানটাসটা এরকম পেলাম স্যার। এখন আমি আমাকে যদি জিজ্ঞেস করে হাউ ক্যান আই ম্যানেজ দ্য পেশেন্ট, আমি কি বলবো স্যার? একটু সিরিয়ালি বলে দেন তাহলে স্যার ভালো হতো। আচ্ছা, যে আমি আমার ইভালুয়েশনের জন্য বলবা সিস্টেমিক ইভালুয়েশন, আর চোখের জন্য তুমি বলবা ওসিটি এবং কালার ফান্ডাস। তো আমি এই একদম অ্যাকিউট একটা স্টেজে এফএফএ করাবো না, কিন্তু তুমি যদি পরীক্ষার হলে এফএফএ বলো, দেয়ার ইজ নো হার্ম, কোনো আমাকে তো বলতে পারে তোমার কাছে পেশেন্ট 5 দিনের মধ্যে আসছে আসলে। হ্যাঁ, কিন্তু তুমি এফএফএ করাবা, তুমি বলবা স্যার আমি রেকর্ড রাখার জন্য করব, যদিও আমি অনেক বেশি হেমোরেজের জন্য আমি শুধু ব্লক ফ্লোরেসেন্স পাবো, তারপর আমি রেকর্ড রাখার জন্য একটা এফএফএ করব। তুমি মানে অত্যন্ত পোলাইটলি এইটুকু আর্গু করবা, देयर ইজ নো প্রবলেম। আর তুমি যদি বলো যে না আমি করব না, অবশ্যই তোমাকে সেটা স্ট্যান্ড করতে হবে, কেন তুমি করবা না। তখন তুমি যদি স্যারকে কনভিন্স করতে পারো, তাহলে কিন্তু এটা তোমার প্লাস পয়েন্টে চলে যাবে। আমি ব্যক্তিগতভাবে একদম অ্যাকুরেট একটা আরবিও নিয়ে আসলে তাকে এফএফএ করাবো না, কারণ আমার তখন ওটা খুব একটা কোনো ভালো ইনফরমেশন আমাকে দেবে না। আমি এটা 3 মাস পরেই করব, কিন্তু ওসিটি প্রথম দর্শনেই করবো, একদম 7 দিনের মধ্যে হোক আর 15 দিনের মধ্যে। আমি এফএফএ করাবো না, কারণ হচ্ছে অনেক বেশি হেমোরেজ, তো ব্লক ফ্লোরেসেন্স আসবে, সেই ব্লক ফ্লোরেসেন্স আসলে আমি অনেক বেশি ইনফরমেশন পাবো না যে কতটুকু তার ক্যাপিলারি নন পারফিউজড এরিয়া অথবা এনবিই আছে কিনা, সেই জন্য করবো না। কিন্তু তুমি যদি করো তাতে কোনো অসুবিধা নেই। এবং হ্যাঁ, 7 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে কি নিউ ভেসেল হবে বলো? 3 মাসের আগে তো নিউ ভেসেল হচ্ছে না। না স্যার, হবে না।
আমার ঠিক আছে। মিনিমাম টাইম পিরিয়ড করে নিবেন জন্য আমি করাবো। বুঝতে পারছি স্যার ওকে, তুমি ধরো আমাদের স্যাররা যদি বলে যে এফএফএ করাবে না, বলবা স্যার করাতে পারি, আবার এই যুক্তিতে আমি নাও করাতে পারি। স্যাররা কিন্তু মানে এটাতে কোনো কিছু মাইন্ড করবে না, একদমই না। ঠিক আছে, আমাদের আগের টিচাররা এরকম নিয়েছিলেন, কিন্তু এখনকার টিচাররা এরকম কোনো ধরনের একটা কিছু ধরে বসে থাকেন না। কে জানি আরেকটা কিছু বলছিলা, বলো প্লিজ। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার আপনি নন ইসকেমিক সিআরডিতে 3 মান্থে আমরা 3টা ইনজেকশন দেওয়ার পরে একটা এফএফএ করব যদি এফএফএ এনজিডি এনডি কিছুই না আসে তাহলে আমরা কতদিন অবজার্ভ করব বা আমরা তাকে মান্থলি ফলো PRP করবই হ্যাঁ PRP Correct. করবই তাকে যদি না না আসে আসে আমরা মান্থলি ফলো করব, মান্থলি ফলো। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করি তোমাকে, তুমি যে কোশ্চেনটা করলে তোমাকেই করি কোশ্চেনটা। মান্থলি যে ফলো করব, কি কি দেখবো? ফার্স্ট ভিশন এক্সিলেন্ট ভিশন, তারপর স্যার ভিজুয়াল অ্যাকুইটি দেখবো, পিপুলারি লাইট রিফ্লেক্স দেখবো, আরআইপিটি দেখবো, আইআইপি চেক করবো, কোনিওস্কোপি করবো, ফান্ডাস এক্সামিনেশন করবো। ব্যাস। কোনিওস্কোপিটা শোনার জন্য আমি বসেছিলাম যে তুমি এনভিএ বা এনভিআই তো পরে স্লিপে দেখছো, এনভিএ আছে কিনা এটা দেখবা, প্রত্যেকটা ফলো। হ্যাঁ, যে নিউভেসাল ডেভেলপ করছে কিনা। আইডিসি আসার আগে তো গেলে আসে, তো ওই নিউভেসাল লক্ষ্যটাকে ঠেকানোর জন্য আমরা ওইগুলি পরীক্ষা করি। এই ভেরি গুড। এছাড়া হেমি সেন্ট্রাল রেটিনাল ভেইন অপারেশন, এই যে এরকম একটা কেস যদি থাকে, এটা হেমি সেন্ট্রাল রেটিনাল ভেইন অপারেশন। দেখো তুমি দুই সাইডই আছে, এটা একটা ভ্যারাইটি অফ সেন্ট্রাল রেটিনাল ভেইন অপারেশন, এবং এটাও সেই একই রকম ইসকেমিক এবং নন ইসকেমিক হতে পারে। ম্যানেজমেন্ট ইজ লাইক সেন্ট্রাল রেটিনাল ভেইন অপারেশন। আর এই কেসটা কি, এটা একটা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অপারেশন। তোমরা দেখতে পাচ্ছ একটা সুপ্রাটেম্পোরাল আর্কেট ধরে এরকম হয়েছে, এটা এরকম, এটাও সুপ্রাটেম্পোরাল আর্কেট, এটা রাইট আই, এটা তোমার লেফট আই। তো এই যে বিষয়গুলা, তো দেখো তোমার যে এখানে ম্যাকুলার এডিমা, হিউজ ম্যাকুলার এডিমা, সিস্টয়েড ম্যাকুলার এডিমা। তো এখানে তুমি কি করবা, অবশ্যই একই রকম সিস্টেমিক ইভালুয়েশন, এন্ড দেন উইল গো ফর ইনজেকশন অ্যান্টিভেসিভ। অ্যান্টিভেসিভ যদি কাজ না হয় তাহলে তুমি ইউ ক্যান গো ফর ইনজেকশন ওজুরডেক্স বা ডেক্সামেথাসোন ইমপ্ল্যান্ট। তারপরেও যদি না হয় অনেক সময় আমরা ট্রায়ামসিনোলনও দিতে পারি যদি পেশেন্ট সুডোফেকিক হয়, যদিও রিস্ক অফ গ্লোকোমা ইজ হাই ইন ট্রায়ামসিনোলন অ্যাসিডোনাইট। ওজুরডেক্স আসার আগে বা ইনজেকশন ইনডিভিজিভ আসার আগে আমরা তো ট্রায়ামসিনোলনই দিতাম, তাই না? তো ট্রায়ামসিনোলনটাও বলতে তোমরা ভুলো না, যদি স্যাররা আর কি জানতে চান। তো বিআরভিও এটা ইউসি ক্যাপিলারি ড্রপ আউট যদি মোর দেন 5 ডিস ডায়ামিটার অন এফএফএ হয়, তাহলে তার এনবিডি এবং এনবি হওয়ার সম্ভাবনা 35%, এবং সেই কারণে তাদের আমরা লেজার করে দেই, এবং সেই কারণে আমরা করি কি সেক্টরাল লেজার করি। আমরা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অপারেশনে সেক্টরাল লেজার, সুপ্রাটেম্পোরাল, আচ্ছা সুপ্রাটেম্পোরাল আর্কেট ধরে পুরোটা জুড়ে যতটুকু দূরে যেতে পারি করে দেব, এবং অবশ্যই টেম্পোরাল রেটিনার এই পার্শ্ব করে দিই। ইউজুয়ালি তো আমরা সুপ্রাটেম্পোরাল ব্রাঞ্চ রেটিনাল ভেইন অপারেশনে বেশি পাই, সেজন্য এটাই বলছি তোমাকে যে ডিস, এই যে আর্কেট ধরো এখান থেকে এনবিই হয়েছে, এখান থেকে শুরু করে একদম এই 2 ডিস ডায়ামিটার, দেখো ম্যাকুলা থেকে 2 ডিস ডায়ামিটার হবে, এখান থেকে শুরু করে এতটুকু লেজার উপরে যতটুকু যেতে পারি ততটুকু জুড়ে লেজার করে দেব। এটাকে বলি আমরা সেক্টরাল ফটোকোয়াগুলেশন। So what are the risk factors? এটা তোমার ট্রান্সক্রিপ্ট শব্দ, একদম ট্রান্সক্রিপ্ট যা আছে সব over 50 years and under 50 years, আর এই কথাটা খুব জরুরি। আন্ডার 50 ইয়ার্স এর কথাটা আমরা বলতে চাই না। এখানে দেখো hyperhormoncystinemia is a very favorable cause for retinal vein occlusion in young patients. Hyperviscosity, dysprotonemia, antiphospholipid antibody syndrome, hypercoagulable state, এগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর ওভার 50 ইয়ার্স ইউ নো হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, রেজড ইন্ট্রাওকুলার প্রেশার এন্ড আদার্স। ইনভেস্টিগেশনস এফএফএ, ওসিটি এবং ইআরজি তুমি করবা, অবশ্যই কোনিওস্কোপি করতে ভুলবা না। কোনিওস্কোপিতে এনবিএ আছে কিনা তুমি দেখতে পাবে। তো ওয়ার্কআপ ফর পেশেন্টস ওভার 50 ইয়ার্স অফ এজ,
তাদেরকে আমরা যে ব্লাড প্রেশার দেখবো, ডায়াবেটিস দেখবো, কার্ডিওভাস্কুলার দেখবো, ডুপ্লেক্স আলট্রাসোনোগ্রাফি এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম, যেটা তোমার কার্ডিওলজিস্টরা করবে, এবং কোলেস্টেরল লেভেল দেখবো। আর যদি 50 ইয়ার্স এর নিচে হয় তাকে আমরা এরকম যে টেস্টগুলো সবগুলি করবো, সবগুলি, এবং পিটিএ পিটিটি করবো, প্রোটিনিয়াস পোটেন্সি, অবশ্যই তার যে সিরাম সিস্টেম সেটা যেন দেখতে ভুলে না যায়, অবশ্যই সিস্টেমটা দেখবো। So, what are the complications in retinal vein occlusion? You see macular edema, macular non-perfusion, neovascular glaucoma, vitreous hemorrhage, and fractional retinal detachment. Treatment কি? Treatment হচ্ছে identification and therapy of the detectable and modifiable risk factor, specific treatment for occlusion itself, and treatment of vision threatening complications. সেটা হচ্ছে তুমি কি করবা? তুমি জানো যে ইনজেকশন ইন্টিভেসিভ এবং লেজার। ঠিক আছে, আমার রেটিনাল ভেইন অক্লুশন নিয়ে এই শর্ট কেসে এর বাইরে আলোচনার কিছু নাই। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, দয়া করে আমাকে প্রশ্ন করো। তাহলে আমরা পরের শর্ট কেসটায় চলে যাই, সময় তো অনেক চলে গেছে, অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু স্যার গোনিওস্কোপি কি স্যার প্রতিটা ফলো আপে করব? তুমি বলবা, তুমি করো আর না করো, তুমি পরীক্ষার হলে অবশ্যই বলবা। প্রত্যেকটা ভিজিটে সত্যিকার অর্থেই আমাদের গোনিওস্কোপি এবং আইওপি খুব জরুরি। আমরা করি না অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই করি না, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই গোনিওস্কোপি করি না। তবে লং কেসটা করতেই হবে। আমি বলছি যে ফলো আপে যদি তোমাকে ধরে তুমি গোনিওস্কোপি অবশ্যই করবে। হ্যাঁ বলো। স্যার ওই কোশ্চেনটা আসলে প্রথমে সিআরবি ও বিআরবি আসলে কি আমরা এনটিপি দিয়ে দিব? ওই যে ম্যাকুলার এডিমা যদি থাকে, ইউজুয়ালি ম্যাকুলার এডিমা থাকেই, না থাকলে তো আর দিচ্ছি না, না থাকলে কিন্তু দিচ্ছি না। ম্যাকুলার এডিমা থাকবেই, বুঝছো? রেটিনাল ভেইন অক্লুশন যদি তোমাকে রিসেন্টলি আসে না, ম্যাকুলার এডিমা থাকেই। তোমার ক্লিনিক্যালি মনে হয় যেন নাই, ওসিটি করো, দেখবা যে একদম 450-500। আর যদি স্যার ভীষণ যদি তার ইয়েটাকে 612 থাকে তাইলে, তারপরে 6 যদি থাকে উইথ ম্যাকুলার এডিমা, তোমাকে ইনজেকশন ইন্টিভেসিভ দেব। ওকে, এইবার যে কেউ এটা একটু এক্সপ্লেইন করো, কিছু কি দেখতে পাচ্ছ? এটা লাস্ট আরেকটা শর্ট কেস। বাম পাশে কি দেখছো আর এটাতে কি দেখছো? কোনো পজিটিভ কিছু বোঝা যায়? এই কথা না বললে কিন্তু হবে না, কথা না বললে আমি আসলে বুঝি না যে তোমরা শুনতেছো কিনা। আর আপনাকে শোনা যাচ্ছে না স্যার। এটা তো বল যে শুননি যা, নুসি নাকি? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ওই মাঝে মাঝে তো ইয়ে হয়। এটা কি বলো, তাড়াতাড়ি বলো। ছেলেরা বলো, ছেলেরা কথা বলে কম। কিছু কি বোঝা যায় এখানে? পুরো পজিটিভ কিছু দেখতে পাচ্ছ? স্যার সেকেন্ড পিকচারটা দেখে স্যার মনে হচ্ছে যে রুজেন আছে, আর ফার্স্ট পিকচারটা কম আছে স্যার। হ্যালো, ফার্স্ট পিকচারটা স্যার মানে রুজেন মাত্র কিছু আসছে কয়েকটা। এক্সেলেন্ট। These are drusens. এখানেও drusens. These are drusens. এখানেও drusens. সব drusens. Drusens কেন, কিভাবে বললাম? স্যার এই যে ব্লাড ভেসেলস, তার থেকে কত ডিপ চলে গেছে এবং আনার মতো ছোট এবং ভেরি ক্লিন কাট। অনেক তারা থাকে ড্রুজেন্স। হ্যাঁ, সো এটা একটা ডিজেনারেশন। তোমাদেরকে আমরা এইরকম একটা ইয়ারিং
কথা বুঝছো? এখানে তুমি কিভাবে বর্ণনা করবা? এটা 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 তিন ধরনের বর্ণনা বলো। উইন্ডো ডিফেক্ট এটাকেও বর্ণনা করো প্রথমে। আচ্ছা প্রথমে এটা বর্ণনা করো, এখানে কি বর্ণনা করবা? ইয়ারকি করা কেউ কথা বলে না, শুনতেছো জলি? আমাদের স্টুডেন্টরা বলে না। হ্যাঁ বাড়িতে কেউ আছে নাকি রে? স্যার প্রথম ছবিটা স্যার লুকিং লাইক পিডি স্যার। কোনটা রে? এটা? না স্যার এটা জিওগ্রাফিক্যাল অ্যাট্রফির মতো লাগছে। তুমি ভালোই বলছো। কোনটা পিডি বললা তাহলে? এটা না এটা? উপরে উপরে এটা স্যার। এটা ফার্স্ট আমি পিকচারটা যেটা দেখাচ্ছি, জি স্যার এখন যেটা দেখাচ্ছে। হ্যাঁ, এইটাকে তুমি পিইডি বলছো, আমি খুব খুশি হলাম। এটা তুমি যদি এরকম একটা জিনিস পাও, তুমি এক্সপ্লেইন করবে এইভাবে যে this macula this blood vessels are normal and there is a grayish membrane in the macular area and surrounded by hemorrhage. হেমোরেজ। তুমি এখানে পিইডি বলার দরকার নাই, তুমি বলছো তোমাকে আমি এক্সপ্লেইন মানে তোমাকে একটা মানে বর্ণনা পজিটিভ করতে ফাইন্ডিং। তাই না? যে কিভাবে ফাইন্ডিংটা তুমি বলবে একটা গ্রেইশ মেমব্রেন ইন দ্য ম্যাকুলার এরিয়া আর সারাউন্ডেড irregular বাই border with hemorrhage. আরো সুন্দর করে বললাম, আমার থেকে সুন্দর। Nice, খুব ভালো বললাম। এটা কি বলো তো? এটা তাহলে এবার বলো তো এটা কি? করিডর নিউজ এটা ওয়েট এরিয়া Wait, sir. ওয়েটের এই যে একটা মেমব্রেন, দিস ইজ নট বুঝছো? একটা সিএনপিএম কোরোইডাল নিওভাস্কুলার নিউ ভেসেল কোরোইড থেকে আসছে। সেই ধরনের এই যে দেখো উপর থেকে ব্লাড ভেসেলস আছে, সেটা একটা সাব রেটিনাল, এটা একটা কোরোইডাল লেশন। এই দেখো কত সুন্দর করে ব্লাড ভেসেল চলে গেছে। এই যে সাদা একটা মেমব্রেন, তার চারদিকে হেমোরেজ। দিস ইজ এ কেস অফ ওয়েট এআরএমডি। এইবার আমি আমার বাম পাশেরটায় আসি, তাহলে এটা কি? স্যার এটা চারেটা সেটা ড্রাই আর এমনি স্যার জিওগ্রাফিক্যাল অ্যাট্রফি হয়ে গেছে নো, এটাও স্যার এখানেও স্যার ব্লিডিং আছে স্যার। জি স্যার এই যে bleeding আছে, এই যে ব্লিডিং, এই যে কেমন স্যার। জি স্যার। হ্যাঁ, এই যে ব্লিডিং আছে, এই যে ব্লাড ভেসেল চলে গেছে, তো এটা কি? এটাকে কি বলি আমরা? এইটাকে বলি একটা স্কার। দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটা খেয়াল করো। এখানে একটা মেমব্রেন আর এখানে এটাকে বলি স্কার। স্কার হয়ে গেছে, এখানে আর ইনজেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ নেই, কিন্তু এখানে ইনজেকশন অ্যান্টিবায়োটিক দিতেই হ্যাঁ আমি শুনতেছি না, রোমনে আমার কথা শুনে না। হ্যাঁ হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছ? তাহলে এটা কি? নিচেরটা বলো, এটা কি? এইটা স্যার ড্রাই এয়ার। জি স্যার ড্রাই এয়ার। হ্যাঁ জিওগ্রাফিক্যাল অ্যাট্রফি কি বলবা? স্যার আরপিই অ্যাট্রফি, আরপিই অ্যাট্রফি ইন দ্য macular area, retinal pigment epithelium atrophy in the macular area, and there are lots of soft surrounded by soft ARMD, কিন্তু এটাকে আমরা বলি জিওগ্রাফিক্যাল অ্যাট্রফি। এরকম কেস পেলে কিন্তু দিব ইনশাআল্লাহ। এখানে একটু কি দেখো, এটা একটা সফট ডিফিউশনস, এটা একটা ড্রাই এয়ার, দুই চোখ ড্রাই এয়ার। এটা কিন্তু কোনো সিআরএস বলো
আমার ম্যানেজমেন্ট কাউন্সিলিং আর ভিটামিন এন্ড হচ্ছে সাপ্লিমেন্টেশন অ্যান্টিঅক্সিডেন্ট স্যার। অ্যান্টিঅক্সিডেন্ট স্যার কোনো রিস্ট্রিকশন থাকলে স্যার কে বললি রে সাপ্লিমেন্টাল কে বলবো আসসালামু আলাইকুম স্যার। কে বললো মেয়েটা না স্যার ডক্টর ফারজানা স্যার এনার ফেসবি রেসিডেন্ট স্যার। এফসিপিএস নাকি তুমি এমএস না হ্যাঁ এমএস স্যার এমএস ফেসবি রেসিডেন্ট স্যার এমএস ফেসবি। আচ্ছা আচ্ছা খুব ভালো শোনো হ্যাঁ, আমিও তো বললাম। যদি স্যারের হ্যাঁ তুমিও বলছো থ্যাংক ইউ তো এইটা এই কেসটাতে তুমি যদি বলো যে কিভাবে ম্যানেজ করবা তুমি বলবা স্যার আমি এফএফএ করব ওসিডি করব দুটোই বলবা সরাসরি ট্রিটমেন্টে চলে যেও না ম্যানেজমেন্ট বলছো তাই না তুমি তো ডায়াগনোসিস কনফার্ম না করে ম্যানেজমেন্ট তুমি বললে তো হলো না তোমাকে এফএফএ এবং ওসিডি করতে হবে এই কেসটাতে সিএনবিএম হতেও পারে আমরা তো জানি না এখনো এফএফএ ওসিডি করে যদি এটা ড্রাই আরএমডি হয় আমি বলবো এটা তোমার ডায়েটারি সাপ্লিমেন্টেশন দেব আর যদি ওয়েট হয় তখন তো ইনজেকশন অ্যান্টিবায়োটিক যাবো সো এই জিনিসগুলো একটু দেখো যে একটা চোখে অ্যাডভান্সড এএমডি 45% of fellow eyes progress to advanced AMD in 5 years এক চোখে হইছে আমি মনে রাখি 50% জানো আমি রোগীদেরকে বলি আপনার অপোজিট আইতে ওটা হওয়ার সম্ভাবনা শতকরা 50% আগামী 5 বছরে এবং অবশ্যই তাকে অ্যান্টিঅক্সিডেন্ট দিতে হবে অ্যান্টিঅক্সিডেন্টের বেলায় অ্যারেটস মানে কি এজ রিলেটেড আই ডিজিজ স্টাডি 1 যেটাতে তোমার ছিল অনেক কিছু ভিটামিন সি ই বিটা ক্যারোটিন লিউটিন জিয়াজেন্থিন এগুলো সব ছিল এখন কথা হলো এই বিটা ক্যারোটিন ক্যান্সারাস যেটা লাং ক্যান্সার তৈরি করে বুঝছো লাং ক্যান্সার তৈরি করে আমাদের দেশে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো পাওয়া যায় এই যে এইটা এখানে দেখো বিটা ক্যারোটিন নাই কিন্তু ভিটামিন সি আর ই অনেক কম দেন অ্যারেটস এর যে 2 যে সাপ্লিমেন্টেশন অ্যারেটস 2 যে তোমার ফর্মুলা দিছে তাতে ভিটামিন ই দিতে বলছে 400 ইন্টারন্যাশনাল ভিটামিন সি দিতে বলছে 500 মিলিগ্রাম ওরা দিচ্ছে মাত্র 60 মিলিগ্রাম বিটা ক্যারোটিন দিচ্ছে না এরা লিউটিন দিচ্ছে কিন্তু লিউটিনও 10 মিলিগ্রাম লিউটিন acts like beta carotene যেটা কোনো কার্সিনোজেনিক না যে বিটা ক্যারোটিন কিন্তু লাং ক্যান্সারের জন্য খুবই বেশি করতে পারে এবং যাদের ধূমপান করে স্মোকার্স তাদের কিন্তু বিটা ক্যারোটিন লাং ক্যান্সার করে সো এখন যে ফর্মুলা তোমরা এইটা একটু দয়া করে মনে রাখো এটা ভিটামিন ই ভিটামিন সি লিউটিন জিয়াজেন্থিন জিঙ্ক এবং কপার জিঙ্ক 25 মিলিগ্রাম হলেই হয় আর কপার 2 মিলিগ্রাম হলে জিঙ্ক আমাদের অনেক কম থাকে 15 মিলিগ্রাম আর কপার আমাদের 2 মিলিগ্রামই আছে আমাদের দেশে যেগুলি পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট তাদের এই ফর্মুলা কিন্তু তাদেরকে আরেকটু যদি তারা ভালো করতো দ্যাট উড বি মাচ বেটার ওকে এআরএমডি কিন্তু শেষ এটা কি এই কেসটা কি স্পেকুলার হলে স্পেকুলার হলে মতো লাগছে ওকে আমি কিন্তু সেজন্য এফএফএ পাশে দিয়ে দিছি এবার বলে ফেলো এনআইও স্টুডেন্টস এন্ড বার্ডিম স্টুডেন্টস বঙ্গবন্ধু তো আশা করি এখানে পড়া উচিত কি বলো যে কেউ বলো কেউই পারবে খুব সহজ একটা আমার কাছে স্পেকুলার মনে হচ্ছে স্যার স্পেকুলার হলে কোনোদিন এরকম হাইপারফ্লোরেসেন্স হয় সিএসসিআর স্যার সিএসসিআর আশরাফ স্যার আমাদের আশরাফ খুব ভালো তো দিস ইজ এ কেস অফ সিএসসিআর ইউ সি এই কেসটা দেখে তুমি বুঝবা না তোমাদেরকে আমরা এই কেস দেব না তোমাদেরকে দেব এই কেস দেখতে পারবো না এই যে বোঝা যাচ্ছে স্যার এবার তো পরিষ্কার দেখা যাচ্ছে না এই যে দেখো গুলি কেমন বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে কেমন বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে এখান থেকে এরকম উঁচু হয়ে গেছে তার মানে এই পুরো এরিয়াটা জুড়ে সাবরেটিভ আছে এবং এইখানে দেখো সাদা 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 ছোট 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 ওগুলি কি ছোট ছোট এগুলি কি বলতে পারবা কেউ এই যে ছোট ছোট সাদা সাদা গুলো এগুলি কি এগুলিকে বলে প্রেসিপিটেটস কিসের প্রেসিপিটেটস এটা হলো আউটার সেগমেন্ট
যায়, তাই না? তো যখন সিএসআর ডেভেলপ করে গেল তখন তারা আর যাচ্ছে না। কোরিও ক্যাপিলারিস এর যে ডিসরাপশন, তাদের তো সার্কুলেশনের প্রবলেম, যে কারণে ওই প্রেসিপিটেটস গুলি এগুলি জমে যায়। সো এইটা হলো একটা তোমার পজিটিভ ফাইন্ডিং অফ সিএসআর। তুমি এই কেসটাতে বলবা, স্যার আই ক্যান সি ওয়ান রিং রিফ্লেক্স ইন দ্য ম্যাকুলার এরিয়া where fluid present, so this may be a case of CSR, central senile retinopathy. DD কি? What are the DD? DD কিছু বলতে পারবা? সিস্টেট সিস্টার ম্যাকুলার এডিমা। Excellent, cystoid macular edema. Even কেউ যদি তোমরা macular hole বলো, no problem. Cystoid macular edema বলি থেমে দিও। So it is a case of CSR. তুমি আরেকটা দেখো, এটা একটা রেড ফ্রি ফটোগ্রাফ, কি সুন্দর বোঝা যাচ্ছে, তাই না? একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এই প্রেসিপিটেটস গুলো দেখো কি সুন্দর সাদা সাদা গুলি সব দেখা যাচ্ছে। কেয়ারফুলি দেখলে তুমি ডাইরেক্ট অপথলমোস্কোপেও দেখবা আর 90 ডেপ্টারে তো দেখবাই। এই কেসটাতে তুমি কি করবা? How do you manage? প্রথমে স্যার অবজারভেশন করব যে কন্টিনিউয়াস রিজলিউশন হচ্ছে নাকি, আপ টু 3 মান্থস পর্যন্ত স্যার আমরা অবজার্ভ করব। দেন যদি সে কোনো কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট পায় এটা ডিসকন্টিনিউ করবে, এনজিওলাইটিক ড্রাগ দিব। দেন এর 3 মাস পর আরেকটা আমরা ওসিটি করব, দেখব যে কমেছে কিনা এডিমা। যদি না কমে তাহলে সেই ক্ষেত্রে আমরা এমটিভিজে দিতে পারি। সিস্টেমিক তো আপনার শোনো, প্রথমে আমি একটু বলি। স্যার প্রথমে হচ্ছে জেনারেল ফ্যাক্টর গুলা দেখবো, যে তার কোনো স্মোকিং এর হিস্ট্রি আছে কিনা, কোনো কর্টিকোস্টেরয়েড ইউজের হিস্ট্রি আছে কিনা, কোনো স্ট্রেস রিলেটেড ফ্যাক্টর আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে পেশেন্টকে অ্যাসিওর করবো আর এগুলাকে অ্যাভয়েড করতে বলবো। দেন স্যার অবজার্ভ করবো, সাথে স্যার একটা ওসিটি করবো হচ্ছে ম্যাকুলার ইডিমার অ্যামাউন্ট, মানে কোয়ান্টিফিকেশন অফ দ্য ম্যাকুলার ইডিমা। দেন স্যার জি স্যার এক্সেলেন্ট, বলে যাও। দেন স্যার হচ্ছে পিরিয়ডিক ফলো আপ করবো। যদি স্যার ফলো আপে আমি দেখি যে হচ্ছে উইথ জেনারেল ম্যানেজমেন্ট সাথে হচ্ছে স্যার ম্যাকুলার ইডিমাটা সাবসাইড না করে, তখন স্যার আমি হচ্ছে স্যার এখন হচ্ছে স্যার একটা ওরালি ড্রাগ দেয়, নামটা তখন আমরা এফএফএ করব টু সি দ্য লিকেজ। So where is the leakage site? কোথায় আছে লিকেজটা? এফএফএ টা করব। যদি এটা উইদিন ফোবিয়াল অ্যাভাসকুলার জোন হয় তাহলে আমরা কোনো ইনজেকশন কোনো লেজার করতে পারবো না। যদি এটা আউটসাইড অফ দ্য ফাজ হয় সেই লিকেজটা এবং 1 মাস পরেও যাচ্ছে না, 1.5 মাস পরে, তখন আমরা ফর ফোকাল লেজার, তাই না? স্যার এখন একটা স্পাইরালটেকটন একটা মানে ওরাল মেডিকেশনের কথা বলে, ওইটা স্যার বলতে যাচ্ছিলাম। বলতে পারো কোনো অসুবিধা নেই। অনেকে সেটা তো যদি স্যার না হয় দেখেন, জি স্যার। দেন ওটা তো যদি রেসপন্স না করে, দেন স্যার আমি হচ্ছে এফএফএ করে সাইট অফ দ্য লিকেজ দেখবো। দেন স্যার ফোকাল লেজার অ্যাডভাইস। আচ্ছা, এখন আমার দুটো প্রশ্ন আছে। একটা হলো হাউ ফোকাল লেজার হেল্পস ইন সিএসআর, হোয়াট ইজ দ্য কি বলবো মানে ওয়ে অফ অ্যাকশন অফ দিস লেজার? স্যার এটা হচ্ছে আরপি টাকে স্টিমুলেশন করে, দেন আরপির পাম্পিং অ্যাক্টিভিটিটাকে হচ্ছে বাড়াবে, দেন হচ্ছে ফ্লুইডটাকে রিমুভ করবে। আচ্ছা, এক্সেলেন্ট, আই এম ভেরি হ্যাপি। শুধু আরেকটা কথা একটু সঙ্গে বলবা স্যার, স্যার অ্যাডিশন করবে না স্যার, অ্যাডিশন করে হচ্ছে ওই স্পেস যে ওই স্পেসিয়াল ফ্লুইড অ্যাকুমুলেশনটাকে করতে বাধা দেয়, যাতে ওই এরিয়াতে স্যার আসতে না পারে। না, ওটা না। তুমি বলবা যে ইট স্টিমুলেটস দ্য রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম এন্ড দ্য ওর যে তোমার এন্ডোথেলিয়ামের যে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামের যে এন্ডোথেলিয়াম, সেখানকার যে ডেসমোসোম এবং হেমিডেসমোসোম তাদের যে জাংশনটা, সেই জাংশনগুলোকে স্ট্রেংথেন করে, যার ফলে স্ট্রেংথেনিং অফ আউটার ব্লাড রেটিনাল ভেরিয়াম। সোজা কথা, আমরা স্ট্রেংথেন করছি আরপিই কে, যার ফলে স্ট্রেংথেনিং অফ আউটার ব্লাড রেটিনাল ভেরিয়ার হচ্ছে। আমি একটু ফোন ধরি, তোমরা কিছু মনে করো না। পান্নু ফোন করছে, হ্যাঁ
তোমারও থাকা দরকার না? ওকে, আমরা তো লিখে দিছিলাম রে, ওই যে খাতার মধ্যে লেখা ছিল, আমার মনে নাই, খাতার মধ্যে লেখা ছিল, পরিষ্কার করে লেখা ছিল। ওই যে খাতাটা আমি মুস্তাক ভাইকে দিছি, আমি ট্রেজারার ছেড়ে যখন মুস্তাক ভাই ট্রেজারার হলেন তখন ওই খাতার মধ্যে লেখা আছে। সেটাই তুমি একটু বলে, আমি একটা ক্লাসের মধ্যে আসি পান্নু, আমি হ্যাঁ তাহলে পরে তোমার সঙ্গে আলাপ করে নেবো। হ্যাঁ আচ্ছা পান্নু, থ্যাংক ইউ। সরি, তো এখন আমার প্রশ্ন ওইটা তুমি বললা যে আউটার স্ট্রেংথেনিং অফ আউটার ব্লাড রেটিনাল ব্যারিয়ার। এখন যদি ফোবিয়া ল্যাভাসকুলার জোনের মধ্যে লিকেজ, তখন তুমি কি করবা? যেরকম একটা কেস, হ্যাঁ তুমি যেরকম একটা কেস সিএসআর, তুমি ফোবিয়া ল্যাভাসকুলার জোনের মধ্যে একটা পেলা। এই জাফর খালেদ স্যার ফোন করছে, আমি একটু ধরি। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার ভালো ভালো হয়ে গেছে স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যার, ওটা আমি অলরেডি তো মুহসিনকে দিয়ে দিছি, আমি আই হ্যাভ গো থ্রু, এবং এটা কোনো অসুবিধা নাই স্যার। আমি দেখেছি, আই হ্যাভ গো থ্রু এভরি স্টেপ। না স্যার, কোনো অসুবিধা নেই। আপনি যেদিন বলেন স্যার, আপনি যেদিন বলেন, আপনার যেদিন সুবিধা, আই উইল বি দেয়ার স্যার। কোনো অসুবিধা নেই স্যার। জি স্যার। ঠিক আছে স্যার, তাহলে 26 তারিখ পড়ে না স্যার? 26 তারিখ শনিবার। জি স্যার, অবশ্যই ইনশাআল্লাহ। জি জি। এই সরি, তোমরা শুনতে পাচ্ছ আমাকে আবার? হ্যালো। জি স্যার। জি So, স্যার। আমার কোশ্চেনটা ছিল, যদি তোমার ফোবিয়া ল্যাভাসকুলার জোনের মধ্যে হ্যাঁ কোনো লিকেজ হয়, তখন আমরা কিভাবে ম্যানেজ করি? এটা জাস্ট একটা পারবা? অ্যান্টিবিজিএফ দিতে পারি, সাথে স্যার পিডিটি একটা। হ্যাঁ, ইন্টিভিজিভ দিতে পারি। ইন্টিভিজিভ কিভাবে যে কাজ করে তার কোনো ব্যাখ্যা নাই। তো সবচেয়ে ভালো পদ্ধতি যেটা, এটা শুনে রাখো, ইন কেস, এটাকে বলে লো ফ্লুয়েন্স পিডিটি বা হাফ ফ্লুয়েন্স ফটোডাইনামিক থেরাপি। ওই যে তুমি তো জানো যে সিএসআর এর যে প্যাথোজেনেসিস, সেটা হচ্ছে কোরোইডাল সার্কুলেশনের অ্যাবনরমালিটি ইন দ্য কোরোইডাল সার্কুলেশন। সেখানে যদি আমি পিডিটি দেই, তাহলে তোমরা কোরিও ক্যাপিলারিজ এর ওই যেখান থেকে লিকেজটা হচ্ছে, যেখান থেকে তার বেশি ফ্লো হচ্ছে, সেখানটাকে ব্লক করে দেয় এবং আলটিমেটলি সিএসআরটাকে বন্ধ করে দেয়। লো ফ্লুয়েন্স পিডিটি or half fluence PDT is the specific or definite treatment in case of CSR, non-dissolving CSR, and also CSR where the leakage is within the fast. Anyway, CSR শেষ, CSR থাকবে, কিন্তু মাইন্ডেড শর্ট কেস কিন্তু CSR থাকবে। কোশ্চেন করার বেশি কিছু নাই, যেটুকু বলতেছো সেটুকুই না। এই কেসটা কি? আরেকটা কেস কিন্তু শর্ট কেস, দ্রুত চলে যাও, সময় শেষ, 10টা বেজে যাচ্ছে। পারতেছো? দেখো ভেসেলস গুলো কি রকম, হেমোরেজ, ভাস্কুলাইটিস মনে হচ্ছে। ভাস্কুলারিস রেটিনা স্যার। এক্সেলেন্ট এক্সেলেন্ট, তোমরা তো অনেক ভালো প্রিপারেশন সবার। আমি কিন্তু তোমাদের মতো থাকাকালীন জীবনেও পারতাম না এই সমস্ত, বিলিভ মি, কোনোদিন পারতাম না। এইটা আমি বলতামই না। এনিওয়ে, খুব সুন্দর বলছো। দিস ইজ এ কেস অফ ভাস্কুলাইটিস রেটিনা। ভাস্কুলাইটিস রেটিনার কয়টা স্টেজ আছে? স্যার 4টা স্টেজ। বলো তো কামরুন নাহার, তুমি বলো। হ্যালো। স্টেজ অফ ইনফ্লামেশন। হ্যাঁ, ইনফ্লামেশন, তারপর ইসকেমিক, নিউভাস্কুলার এন্ড কমপ্লিকেশন, তাই তো?
এইভাবে তো এখানে দেখো এই যে প্রচুর এই যে ভেনাস এই যে কি পেরিভাস্কুলার শিডিং এন্ড এক্সুডেটস, এটি হলো অ্যাক্টিভ ভাস্কুলাইটিস। অ্যাক্টিভ ভাস্কুলাইটিস ভেসেলস এর চারপাশে চলে আসছে এরকম এক্সুডেটস গুলো, এখানে ভাস্কুলার টক্সিসিটি হ্যাঁ এন্ড ব্লিডিং। তো দিস ইজ এ কেস অফ মানে ভাস্কুলাইটিস রেটিনি। এটা ম্যানেজমেন্ট কি? দিস ইজ এ কেস অফ ভাস্কুলাইটিস রেটিনি। এই যে একটা ম্যাকুলার স্টার কনফিগারেশন হয়ে গেছে। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট যদি সে অ্যাকিউট স্যার পেশেন্ট কোন স্টেজে স্যার আসছে ডিপেন্ড তার উপর করবে ডিপেন্ড স্যার, করবে তার স্যার। উপর ডিপেন্ড করবে স্যার কোন স্টেজে আছে। আমরা তো স্টেরয়েডই পাবে। টিবি আছে কিনা, তাই না? আমরা কি কি পরীক্ষা করি? যে কমপ্লিট ব্লাড কাউন্ট করি, এসআর করি, এমটি করি এবং অবশ্যই এক্সরে চেস্ট করি, বিডিআরএলটি, পিএইচএ এগুলি দেখে যে তার টিবি আছে কিনা। টিবি অ্যান্টিজেনের প্রতি যে হাইপার সেনসিটিভিটি একটা প্রিজিউম করা হয়, দিস মে বি এ কেস অফ ভাস্কুলাইটিস। যদি দেখি যে তার টিবি নাই, সেক্ষেত্রে আমরা ওরাল স্টেরয়েড দিই। আর যদি টিবি পজিটিভ হয়, যদি আমাদের দেশের জন্য এমটি মোর দেন 20 হয়, এমটি কিন্তু মোর দেন 10 হবে না, দেন 20, সেক্ষেত্রে আমরা এন্টি টিবি ট্রিটমেন্ট দেব। যদিও আমাদের পালমোনোলজিস্ট কলিগরা বলে না এই কেস আমরা টিবি ট্রিটমেন্ট দিব না, কোনোভাবেই দিব না। আমরা জোর করে বলবো ডটসকে এটাকে এন্টি টিবি দিতে হবে দিস পেশেন্ট, দিয়ে 2 মাস পরে ইউ হ্যাভ টু অ্যাড স্টেরয়েড, অ্যাট লিস্ট 1 মাস স্যার বললাম আগে এনটিটিভি, 2 মাস পরে স্টেরয়েড। হ্যাঁ বলো। স্যার এখানে যে আমি অ্যান্টিটিবি স্টার্ট করব সেটা ক্যাটাগরি 1 যেটা 4FDC 2FDC 6 মান্থস টু 9 মান্থে যে প্রোটোকল আমরা ফলো করি সেটা সেভাবেই কি স্টার্ট করব স্যার? আমরা জেনারেলি যেভাবে স্টার্ট করি সেভাবেই করব, তারপরে হচ্ছে স্টেরয়েড অ্যাড করব স্যার? বিউটিফুল কোশ্চেন, অবশ্যই ওইভাবে করব। তবে কেউ কেউ তোমার অ্যাডভোকেট করে যে 6 মাসও না 9 মাসও না, অকুলার টিউবারকুলোসিস ইউ হ্যাভ টু ট্রিট ফর 1 ইয়ার, 1 বছর ধরে ট্রিটমেন্ট করতে হবে। প্রথম 2 মাস 4FDC, তারপরে হলো আইএনএচ এন্ড রিফাম্পিসিন। এনিওয়ে অ্যাট লিস্ট 9 মাস আমরা ট্রিটমেন্ট করি, তারপরে আমরা স্টেরয়েড দেই। স্টেরয়েড দিলে কমে যায়, তারপরে স্টেরয়েড দিয়ে কিন্তু ধীরে 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 কমাতে হয়, হাই ডোজ অফ একদম সেই ভিকেএইচ এর মতো, হ্যাঁ গ্র্যাজুয়ালি এটা ট্যাপার করতে হয়। এটিটি এটা একটা রিজার্ভ ফর কেসেস, এটা তুমি তোমাদেরকে বললাম। আর একটা অকুলার ম্যানেজমেন্ট যেটা, সেটা হলো ফটোকোয়াগুলেশন। এইটা বলতে ভুলো না যে আমরা এফএফএ করব যখন সেটা ইনঅ্যাক্টিভ স্টেজ, ইসকেমিক স্টেজে আসছে, তখন আমরা এফএফএ করে দেখব যে নিউভেসেলস আছে কিনা বা ক্যাপিলারি নন পারফিউশন আছে কিনা। তখন আমরা সেক্টরাল অথবা প্যানরেটিনাল ফটোকোয়াগুলেশন, যদি এনবিই থাকে তাহলে সেক্টরাল, আর যদি এনবিডি থাকে তাহলে প্যানরেটিনাল ফটোকোয়াগুলেশন করে দেই ইন কেস অফ ভাস্কুলাইটিস রেটিনি। দেখো কি চমৎকার একটা লেজার করে দিছি ভাস্কুলাইটিস রেটিনি, কি সুন্দর লেজার, যার ফলে ইনশাআল্লাহ এই চোখটা কিন্তু সেভ হয়ে যাবে। এইটা কি আমার লাস্ট শর্ট কেস। ম্যাকুলার হোল ম্যাকুলার হোল স্যার, ম্যাকুলার হোল এত এত চমৎকার কোন ছবি এটা কোথেকে নিছি বলতে পারো? এটা কিন্তু আমার কেস না, এটা হলো তোমাদের কাজকের ছবি স্যার। কানকের ছবি এত সুন্দর। এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে যা দেখালাম, নন প্রলিফারেটিভ বলো, প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপরে ভাস্কুলাইটিস রেটিনি, তারপরে রেটিনাল ভেইন অক্লুশন, কানকের ছবিও আমি দেখি কেউ বাবা আমার থেকে অনেক ভালো ভালো ছবি ওগুলো। তোমরা যদি একটু অফ টাইমে ওগুলো একটু উল্টাও না, you will be much more benefited, I can tell you. So macular hole তোমাদেরকে অবশ্যই শর্ট কেস দেব, আমরা লং কেসও দিতে পারি যদি কেস না পাই। বিশেষ করে বঙ্গবন্ধুতে তো কেস পাওয়া যায় না, এনআইতে তো প্রচুর কেস, বা ইয়াতে ঢাকা মেডিকেল কলেজে অনেক কেস, ইসলামিয়াতেও পাওয়া যায়। আমাদের অনেক সময় আমরা কেস পাই না, সেক্ষেত্রে কিন্তু ম্যাকুলার হোল পেলে ম্যাকুলার লং কেস দিব, মাইন্ডেড। ম্যাকুলার হোল যদি দেই শর্ট কেস তোমাকে কোশ্চেন করবে স্যাররা কি দিস ম্যাকুলার হোল, আর কি হতে পারে? ডিডি কি তুমি বললা? এটা স্যার একটা ফুল এপিরেটিনাল মেমব্রেন স্যার, তাহলে কি বলবা? এপিরেটিনাল বলে তুমি কি বলবা? ডিডি কি স্যার? ল্যামেলার ম্যাকুলার হোলও বলতে পারি স্যার। ল্যামেলার ম্যাকুলার হোল, এই দুইটা কথা বলে চুপ করে। ল্যামেলার ম্যাকুলার হোল অথবা ম্যাকুলার
ল্যামেলার ম্যাকুলার হোল সুডো হোল সেটা আসলে এপিরেটিনাল মেমব্রেন সেটা চারদিকে প্রলিফারেট করে এমন একটা সিচুয়েশন করে যে ফোবিয়াটাকে আমরা দেখি উপর থেকে মনে হয় যেন ওখানে একটা ছিদ্র হয়ে আসে, সেজন্য এটাকে সুডো হোল বলি। আমরা ডায়াগনোসিস কেন করবো? বাই ওসিটি। কোশ্চেনটা হচ্ছে তোমাদের কাছে ক্লাসিফিকেশন অফ ম্যাকুলার হোল, তোমরা কি বলবা? স্যার চারটা যেটা স্যার গ্রেড মানে ওসিটির যে চারটা স্যার সেটা বলবো স্যার? আমি মনে করি তোমরা ওইটাই বলবা। এই যে পরে যেটা আসছে কান্সকিত আসছে এবং পরে এখন যে ক্লাসিফিকেশনটা, হ্যাঁ, যে ম্যাকুলার ট্র্যাকশন সিনড্রোম, ম্যাকুলার প্রলিফারেশন এপিরেটিনাল মেমব্রেন, এইগুলি বলতে যাইও না। হ্যাঁ, এখন আমাদের যে ফুল থিকনেস ম্যাকুলার হলে যে আগে যে ক্লাসিফিকেশন ছিল স্টেজ 1A 1B 2 3 4, জি স্যার। জি স্যার। সেইটাই বুঝতে পারছো? সেইটাই বলি। আমার মনে হয় যে সেটা বলাটাই অনেক সেফ। স্যাররা ওটাই জানবেন, এই নতুন গুলা বলার দরকার নাই। আননেসেসারিলি তোমরা মানে এই কমপ্লিকেশন গুলো করো না। আচ্ছা, তো ম্যাকুলার হোলের ম্যানেজমেন্ট কি? স্যার আমরা অবজারভেশন করব, 50% টাইমে স্যার এটা নিচে নিচে হিল হয়ে যেতে পারে। আর যদি স্যার এটা না হয় তো সেই ক্ষেত্রে স্যার আমরা ভিট্রেক্টমি করব স্যার। কিন্তু স্যার স্টেজ অনুযায়ী স্যার করব। স্টেজ 1 এর পরে স্যার স্টেজ 1B থেকে শুরু করে স্টেজ 4 পর্যন্ত যেটা ফুল সাইজ ম্যাকুলার হোল উইথ কমপ্লিট পিভিডি পর্যন্ত সব জায়গায় স্যার আমরা ভিট্রেক্টমি করব। শুধুমাত্র স্টেজ 1A তে স্যার আমরা অবজারভেশনে রাখবো। সো স্যার শুধু ভিট্রেক্টমি না স্যার, স্যার আইএলএম পিলিং করব স্যার, আইএলএম পিলিং করব। তা তো অবশ্যই করবো, ভিট্রেক্টমির সাথেই করবো। তো আমি যদি এইভাবে বলি যে তোমার প্রথমে ওসিটি করব। শর্ট কেস এক্স্যাক্টলি, এই যে শর্ট কেসে তোমাকে সরাসরি এরকম ট্রিটমেন্টে ঝাঁপ দিয়ে পড়তেছো কেন তোমরা? বারবার আমি কোশ্চেন করতেছি ম্যানেজমেন্ট, বারবার তুমি ট্রিটমেন্ট বলতেছো তোমরা, এটা বলো না। প্রথমে তুমি বলবা yes I have to do one OCT to see what is the stage of this macular hole, and also I have to see what is the vision of the patient. যদি পেশেন্টের ভিশন 6/12 হয়, 6/9 হয়, যদি তুমি কি এটা সার্জারিতে যাবা? কখনো যাবা না। 6/12 বলেও আমি যাব না। যে পেশেন্টের ভিশন 6/12, হ্যাঁ, তার যদি এরকম ফুল থিকনেস বড় মোর দেন 400 মাইক্রন থাকে, যেটা খুবই মানে অস্বাভাবিক থাকার কথা না। সো এটা ডিপেন্ড করবে ভিশনের উপরে এবং কোন স্টেজে আছে, এবং তার সঙ্গে আরো দেখতে হবে যে এটা ফেভারেবল কেস কিনা, সেটা তোমার এত বলার দরকার নেই। তো তখন তুমি এটা করে তখন বলবা যে স্যার যদি এটা ফুল থিকনেস ম্যাকুলার হোল হয় তাহলে আমি এটা করবো যে সার্জিক্যাল ইন্টারভেনশন, পার্সোনাল ভিট্রেক্টমি, ইন্টারনাল লিমিটিং মেমব্রেন পিলিং এন্ড গ্যাস C3F8 এক্সপানসাইল গ্যাস। ইউজুয়ালি আমরা C3F8 SF6 ও দিতে পারি, সালফার হেক্সাফ্লোরাইড। এইখানে শর্ট কেসে আলোচনা নাই। স্যাররা জিজ্ঞাসা করতে পারে যে কোন গ্যাসটা কতক্ষণ থাকে, C3F8 কতদিন থাকে, SF6 কতদিন থাকে, এগুলি তোমরা জানো, ট্রান্সক্রিপ্টে দেওয়া আছে। সো এইগুলি আমার মনে হয় এর থেকে বেশি কিছু জানার নাই তোমাদের। মানে শর্ট কেসে এর থেকে বেশি কিছু থাকবে না। এছাড়া আমি যে শর্ট কেস আনি নাই, যেটা ইউজুয়ালি আমরা দিই, সেটা হলো একটা হাই মায়োপিয়া দেই। কিন্তু আমরা দেখবো যে প্রত্যেক বছরই একটা প্যাথোলজিক্যাল মায়োপিয়া বসে থাকে এবং স্যাররা যে কোনো সময় তোমাদের করে দিতে পারে। তুমি পাজলড হয়ে যাচ্ছ ডাইরেক্ট অপথলমোস্কোপি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ফোকাসই করতে পারছি না। তখন মন খারাপ করে না করে, ভয় না পেয়ে মাইনাসের দিকে চলে যাবা। দেখবো যে -17, 18তে যে তুমি ফোকাস করতেই পারতেছো, সেটাকে প্যাথোলজিক্যাল মায়োপিয়া বা হাই মায়োপিয়া। তখন তুমি মায়োপিক ক্রিসেন্ট পাবা, তখন তুমি বিভিন্ন ধরনের টেসেলেটেড ফান্ডাস পাবা, আরপি অ্যাট্রফি পাবা, এমনকি অনেক ক্ষেত্রে কিছু অন্যান্য যে শেগরিন স্পটস, এগুলি সবকিছু পাইতেও পারো, মানে হাই মায়োপিয়ার যেগুলি আমার মনে হয় আমরা শেষ করে ফেলি, আর তেমন কিছু নাই। হ্যাঁ, তো ফুল থিকনেস ম্যাকুলার হোল, তার ডিডি লাগবে, তার প্যাথোজেনেসিস লাগবে, তার ক্লাসিফিকেশন এন্ড ম্যানেজমেন্ট, এটা তোমরা সবাই সবকিছু পারো। থ্যাংক ইউ। কোনো কোশ্চেন প্লিজ আস্ক মি। থ্যাংক ইউ স্যার। জিজ্ঞাসা করো, আমাকে প্রশ্ন করো। থ্যাংক ইউ স্যার। আর কোশ্চেন নাই তো না?
আর থ্যাংক কি ইউ স্যার কিছু মানে কিছু করলে ভালো? না স্যার আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে স্যার স্যার আজকেরটা অনেক ডিসকাশন অনেক ভালো হয়েছে স্যার থ্যাংক ইউ স্যার না এমনি ধরো শর্ট কেসে আমি আমার যা পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমি তো তোমাদের পরীক্ষার সময় আমি তো এক্সামিনার না, কিন্তু আমি ওই স্যারদের সঙ্গে থাকি, তো যতটুকু আমি বুঝছি এইভাবে বললেই স্যাররা খুশি হন, এবং আই ফিল ইউ উইল বি মাচ মোর কমফোর্টেবল যখন এরপরে তোমরা শর্ট কেস দেখবা, এভাবে প্রত্যেকটা কেসে ডিউটি চিন্তা করবা, তার ম্যানেজমেন্ট চিন্তা করবা, ব্যাস। শর্ট কেসের থেকে বেশি কিছু না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ তারেক ভাই। তুমি আসো সমো? আছি, গুড। মিটিংও চলতেছে, ইয়েতেও আছি, দুই জায়গায় চলতেছে। আমার না ছেলেদের সঙ্গে চিৎকার করতে পারলে ভালো লাগে, কিন্তু এই এই যে ভার্চুয়াল ক্লাসে একদম ভালো লাগে না। ওদের বুঝি না তোরা বুঝতেছে কিনা, শুনতেছে কিনা, নাকি বাচ্চার সঙ্গে ভার্চুয়াল তো কেউ রেসপন্স অনেকে করে অনেকে করে না, বোঝাও যায় না। সামনাসামনি ক্লাস নিলে পারে তো রিয়াকশনটা বোঝা যায়, ফেশিয়াল এক্সপ্রেশনটা বোঝা যায়, ওটা অনেক ইয়ে আছে। এখানে তো সবাই তো ঠিক আছে। তোমরা এনআইও ক্লাস শুরু করলে আমরাও শুরু করতে পারি। এনআইওতে আমরা আসলে ফিজিক্যাল বোধহয় এখনো শুরু করতে পারবো না, একটু ট্রায়াল দিচ্ছি আর কি। এখন ওই যে নার্সদের কিছু ট্রেনিং চলতেছে, সিস্টার দেশ থেকে নিয়ে আসা হয়েছে, তো এই ট্রেনিং গুলার একটা ইয়ে হচ্ছে আর কি, একটা অ্যাসিড টেস্ট হচ্ছে। যদি আমরা ঠিক মতো কন্ডাক্ট করতে পারি তাহলে হয়তো পরে স্টুডেন্টদেরও